ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওরে আমার শহরের শৌখিন নবাব, গাড়ি চালানো শিখছিস না কি রেসিং করতেছিস? আমার সবগুলো দুধ তুই মাটিতে মিশাই দিলি। এই কুড়িয়ে চিৎকার করবে না তো, রাস্তা কি তোমার বাপের? সামনে থেকে সরতে পারো না? দেখো তোমার জন্য আমার গাড়ির টায়ারে কাদা লাগছে। তোর গাড়ির টায়ারে কাদা লাগছে আর আমার এই যে কয়েকশত টাকার দুধ নষ্ট হইলো সেটা কে দিবে? তুই জানিস আমি কে? আমি এই গ্রামের হীর। তুমি হীরা হও আর জহরত হও, তাতে আমার কি? নবাবের রাস্তায় যে আসবে সে এভাবেই ছিটকে পড়বে। এই নাও 100 টাকা, যাও গিয়ে নতুন দুধ কিনে নে। মাঠের মাঝখান দিয়ে পিচ ঢালা সরু রাস্তা, আকাশ পরিষ্কার কিন্তু বাতাসের মধ্যে একটা টেনশন আছে, কারণ ওই রাস্তা দিয়ে নিজের দামি শৌখিন জিপ গাড়ি নিয়ে ধুলো উড়িয়ে আসছিল আমাদের হিরো নবাব। পরনে দামি পাঞ্জাবি, চোখে কালো চশমা, আর ভাবটা এমন যেন পুরো এলাকা ওর পকেটে। অন্যদিকে আমাদের নায়িকা হির সাইকেল চালিয়ে আসছিল। সাইকেলের পেছনে দুধের বড় বড় দুটো ক্যান বাঁধা ছিল। হিরের মনে সুখে গান গাইতে গাইতে আসছিল। এমন সময় নবাবের জিপটা একদম হিরের সাইকেলের গা ঘেঁষে ভো ভো করে বেরিয়ে গেল। হির ভয় পেয়ে সাইকেল সামলাতে না পেয়ে সরাসরি গিয়ে পড়ল পাশের কাদার গর্তে। আর সাথে সাথে দুধের ক্যান উল্টে সব দুধ একদম মাটির সাথে মিশে সাদা হয়ে গেল। হির কাদামাখা অবস্থায় উঠে দাঁড়িয়ে চিৎকার শুরু করলো। নবাবের গাড়ি থামিয়ে বীরের মতো নেমে এলো। তারপর ঝগড়া শুরু হলো দুজনের। এরপর নবাব পকেট থেকে নোট বের করে হিরের দিকে ছুঁড়ে মারল। এটাই ছিল ওর বড় ভুল। হির টাকাটা নিল না, বরং সে রাস্তা থেকে একদলা কাদা হাতে নিল। টাকা দিয়ে সব কেনা যায় না রে নবাব, তুই আমার ক্ষতি করছিস, এখন তার সাজা পাবি। বলা মাত্রই হির সেই কাদা সজোরে মারল নবাবের ধবধবে সাদা পাঞ্জাবির ওপর। নবাবের শখের পাঞ্জাবি এখন কাদায় রঙে রঙিন। নবাব হতভম্ব হয়ে যায়। ইউ, তুমি জানো এই পাঞ্জাবির দাম কত? তোমাকে আমি আজ জেলেই পাঠাবো। পাঠা না, দেখি কার কত জোর। তুই যদি নবাব হস তবে আমি এই গ্রামের হীরা, তোকে সোজা করে তবেই আমি ছাড়বো। নবাব রাগে কাঁপতে কাঁপতে নিজের গাড়িতে গিয়ে বসলো। মনে মনে প্রতিজ্ঞা করলো এই মেয়ে তেছে যেভাবেই হোক ভাঙবে। আর হিরো মনে মনে ঠিক করলো এই শহরের বাবুটাকে সে আচ্ছা করে শিক্ষা দেবে। নবাব বাড়িতে ফিরতেই তার মা যাকে সবে খুব ভয় পায়, দেখে সে গম্ভীর মুখে বসে আছে। নবাব, পাঞ্জাবের এই অবস্থা কেন? আবার কার সাথে মারপিট করে এলি? মা, একটা জঙ্গলি মেয়ের সাথে দেখা হয়েছে, তার এত সাহস যে আমার গায়ে কাদা ছিটিয়েছে। ওদিকে হির বাড়ি ফিরে তার বাবাকে বলল, বাবা, আজ এক পাজি ছেলের সাথে দেখা হয়েছে, সে আমার সব দুধ নষ্ট করেছে, তারে তো আমি উচিত শিক্ষা দিচ্ছি। হিরের বাবা ভয় পেয়ে গেলেন, কারণ তিনি শহরের মানুষদের খুব ভয় পান। উনি আগে থেকে এরকম মানুষদের পছন্দ করেন না, কারণ এরা কেবল মানুষকে কষ্ট দিতে জানে। তিনি কিছু বলেন না। হিরো বকবক করতে করতে ঘরে চলে যায়। শহরের বাবুটা ভাবছে কি টাকা আছে বলে আমায় কিনে নেবে? ওর পাঞ্জাবিতে কাদা মেখেছি, এবার দেখা হলে মুখে চুনকালি মাখিয়ে দেব। নবাব এসেছে গ্রামে তার নানু বাড়িতে বেড়াতে। পরদিন সকালে নবাব সকালে মেজাজ ঠান্ডা করতে দিঘির পাড়ে হাঁটতে বেরিয়েছে। পরনে দামি ট্রাউজার আর ব্যান্ডের টি শার্ট। হঠাৎ সে দেখলো হির সেখানে দাঁড়িয়ে তার গরুকে গোসল করাচ্ছে। দিঘির টলটলে পানি হিরের গরুটা একদম ঘোলা করে ফেলছে। নবাব নাক চেপে ধরে। এই যে জঙ্গলি মেয়ে, এই দিঘির পানিটা কি তোমার বাপের সম্পত্তি? দেখছো না গ্রামের মানুষ এখান থেকে পানি নেয়? তোমার ওই নোংরা গরুকে এখানে গোসল করাচ্ছ কেন? হির গরুর পিঠ ডলতে ডলতে মুখ বাঁকিয়ে বলে, এই অসভ্যটা আবার ওরে আমার পরিষ্কারের জাহাজ রে, দিঘিটা আমাদের গ্রামের, আপনার শহরের ড্রেন না। আমার গরু এই পানিতে গোসল করবে নাকি আপনার পারমিশন নিবে? কমন সেন্স নেই তোমার? এই পানিটা দূষিত হচ্ছে তোমার মতো অশিক্ষিত মেয়েদের কারণেই। গ্রামগুলো নরক হয়ে যাচ্ছে। হির হাত থেকে গরুর ঘষার দড়িটা ফেলে দিয়ে এগিয়ে এসে, কি বললি? অশিক্ষিত? তুই শহরের বাবু হয়ে আমায় জ্ঞান দিচ্ছিস?
শোন, তোর এই দামি সেন্টের চেয়ে আমার এই গরুর গায়ের গন্ধ অনেক বেশি পবিত্র। তুই যদি এখান থেকে এখনই না যাস তবে তোকে এই পানিতে চুবাবো। চুবাবে? টাচ করে দেখো। হীর আর দেরি করলো না, সে গরুর লেজটা দিয়ে একটা হ্যাচকা টান দিল। গরুটা ভয় পেয়ে ছটফট করে এক ঝাপটায় দিঘির সব কাদা পানি নবাবের মুখের ওপর ছিটিয়ে দিল। নবাবের ব্যান্ডের টি শার্ট এখন দিঘির শ্যাওলায় সবুজ। ইউ ফিল দি গার্ল, তোমাকে আমি ছাড়বো না। যা যা, আগে মুখ ধুয়ে আয়, তোকে এখন জলহস্তির মতো লাগছে। নবাব রাগে সেখান থেকে চলে যায়। গ্রামের মেঠো পথে বিকেলবেলা, সেদিন বিকেলে হীর মাথায় করে একটা ঘাসের টোপা নিয়ে ফিরছিল। সরু রাস্তা, আর ঠিক তখনই নবাব তার জিপ নিয়ে হীরের সামনে এসে হর্ন বাজাতে শুরু করলো। প্যাপের শব্দে হীরের কান ঝালাপালা। রাস্তা ছাড়ো, করিয়ে সাইড দাও, আমার দেরি হচ্ছে। হীর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এই ছেলেটা যেখানে না সেখানে এসে পড়ে, আজব। রাস্তা ছাড়বে না, দেখছিস না আমার মাথায় বোঝা। আগে আমাকে যেতে দিবি, তারপর তোর ওই তেলের টিন নিয়ে যাবি। আমার গাড়ির দাম জানো? তোমার এই পুরো গ্রাম বেচে দিলেও এই গাড়ির একটা চাকা কেনা যাবে না। সাইড সরো বলছি। আসছে তেলের টিন বলতে। দাম দিয়ে কি চাটবো? এই ঘাসগুলো আমার গরু খাবে। তোর গাড়ি কি ঘাস খায়? খায় না তো। তাই আগে এই ঘাস যাবে, তারপর তুই। নবাবের আগে হীরের মাথায় ঘাসের বোঝার এক কোণ ধরে টান দিল। সরে যাও বলছি। টান দিতে হীর নড়তে লাগলো এবং পুরো ঘাসের বোঝাটা নবাবের গাড়ির বেনেটের ওপর আর নবাবের মাথার উপর ছড়িয়ে পড়ল। নবাব এখন ঘাসের স্তূপের নিচে বন্দি। হীর কোমরে হাতি খিলখিল করে হেসে ওঠে। কি রে নবাব সাহেব, ঘাস খেতে ইচ্ছে করছিল? তা আগে বললে তো পারতিস। তোকে তখন আস্ত একটা আস্তাবলের গাথা লাগছে। নবাব ঘাস সরাতে সরাতে চিৎকার করে। হীর, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। এই অপমানের শোধ আমি এমনভাবে নেব যে তুমি কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়বে। হীরা কারো পায়ে পড়ে না রে নবাব। হীরা মানুষের চোখ ঝলসায় দেয়। তৈরি থাকিস। এরপর থেকে হীর আর নবাবের যেখানে দেখা হয় সেখানেই যেন যুদ্ধ লেগে যায়। নবাবের ইগো আর হীরের তেজ কেউ কাউকে এক চুলো ছাড় দিতে রাজি না। গ্রামের মানুষ অবাক হয়ে দেখে শহরের নবাব আর গ্রামের হীরা একে অপরকে সহ্য করতে পারছে না, আবার টক্কর না দিয়েও থাকতে পারছে না। নবাব আর হীরের মধ্যে যুদ্ধটা এখন আর শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই। নবাব তার শহরের আড্ডার সঙ্গী বিশালকে নিয়ে এসেছে তার এই গ্রাম্য মিশন সফল করতে। আর হিরো কম যায় না, তার ছায়াসঙ্গী এবং গ্রামের টান পিটে মেয়ে ঝুমুরকে নিয়ে সে তৈরি। এবার ঝগড়াটা হলো গ্রামের পুরনো বটতলার হাটে। নবাব এক বিশাল ঝকঝকে পাঞ্জাবি পরে হাটের মাঝখানে দাঁড়িয়েছিল। নবাবের হাতে একটা দামি আইফোন। সে বিশালকে গ্রামের উন্নত পরিবেশ নিয়ে ব্যঙ্গ করছিল। ঠিক তখনই হীর আর ঝুমুর দুটো ঝুড়ি ভর্তি সবজি নিয়ে ওদিক দিয়েই যাচ্ছিল। নবাব বিশালকে উদ্দেশ্য করে জোরে জোরে বলে, দেখলি বিশাল, এইসব বাজারে মানুষ কেনাকাটা করে কিভাবে? চারদিকে মাছি আর এই জঙ্গলিদের চিৎকার, আমার তো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঠিকই বলছিস নবাব, এখানেও তো দেখছি মানুষের চেয়ে গবাদি পশুর সংখ্যাই বেশি। আর এই যে মেয়েরা মাথায় ঝরে নিয়ে ঘুরছে, এদের তো মনে হয় জন্মের পর থেকে একবারও পালারা নেওয়া হয়নি। হীর আর ঝুমুর দাঁড়িয়ে পড়ল। হীরের চোখে আগুন আর ঝুমুর তার কোমরে হাত দিয়ে তৈরি। ওরে আমার পার্সোনাল সাহেব রে, তোদের ওই শহরের এসি রুমে বসে শরীরটা তো সাদা ফ্যাকাশে হয়ে গেছে। তোদের মতো বাবুরা যদি এই গ্রামেই না হাটে আসতিস তবে এই গ্রামের বাতাসটা অন্তত শুদ্ধ থাকতো। ঠিক বলেছিস শির, এই যে চশমা পরা কালু, তুই তো দেখি রোদ লাগলেই গলে যাবি। এখানেই আছিস কেন রে? যা গিয়ে মায়ের কোলে বসে দুধ খা। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। তোমরা জানো আমরা কারা? আমাদের 1 মাসের হাত খরচ দিয়ে তোমাদের এই পুরো বাজার কিনে নেওয়া যাবে। টাকার গরম দেখাস না, নবাবের চামচা। টাকা দিয়ে কি পচা কলিজা পাল্টানো যায়? নবাব সাহেব, আপনি আপনার এই বন্ধুকে শিখিয়ে দেবেন যে হীরের এলাকায় এসে দাদাগিরি চলে না। নবাব হীরের দিকে এক পা এগিয়ে আসে। দাদাগিরি আমরা করি না হীর, আমরা রাজত্ব করি। তোমার এই গ্রাম্য জেটটা বড্ড বেশি বেড়ে গেছে। তুমি কি চাও আমি তোমার এই সবজির ঝুড়িটা এখানেই উল্টে দেই? হাত দিয়ে দেখ না নবাব, তোর ওই ফর্সা হাত যদি আমি কালো না করেছি তবে আমার নামও হীরা না। ঝুমুর নবাবের বন্ধুর দিকে তাকিয়ে বলে, আর তুই শোন রে লিকলিকে শহরবাসী,
নবাবের পাশে থেকে বেশি ফটর ফটর করিস না। এক চড় দিলে তোর ওই চশমা দিঘির ওপারে গিয়ে পড়বে। নবাব, এই জঙ্গলি মেয়েগুলো তো দেখি আমাদের গায়ে হাত তুলবে, এদের শিক্ষা দেওয়া দরকার। শিক্ষা তো দেবই বিশাল। হীর, তুমি কি ভেবেছ তুমি সব সময় জিতে যাবে? তোমার এই অহংকার একদিন গুড়িয়ে দেব। অহংকার কেনা যায় না রে নবাব, না গুড়িয়ে দেওয়া যায়। অহংকার জয় করতে হয়। তুই তো কেবল টাকা ছুটতে জানিস, মানুষের মন বুঝবি কি করে? যা তোরা, তোদের ওই ধোয়া ওঠা শহরে ফিরে যা। আমাদের মাটির মানুষ তোদের সহ্য করতে পারছে না। নবাব আর হীরের এই ঝগড়া যখন তুঙ্গে, তখন হাটের সব মানুষ গোল হয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। নবাব রাগে গজগজ করতে করতে বিশালের হাত ধরে টেনে নিয়ে গেল, কারণ সে বুঝতে পারল হীর আর ঝুমুরের মুখে তোড়ে সে পেরে উঠবে না। নবাব গাড়িতে ফিরে গিয়ে বিশালকে বলল, বিশাল, এই মেয়েটার তেজ ভাঙতে হলে আমাকে অন্য কিছু করতে হবে। ও শুধু ঝগড়াই বোঝে। এবার আমি ওকে এমন এক খেলায় হারাবো যে ও কথা বলাই ভুলে যাবে। ঝুমুরও হীরকে হাসতে হাসতে বলল, দেখছিস হির, শহরে নবাবের হাওয়া বের করে দিছি, তবে মনে হয় ছেলেটা সহজে ছাড়বে না। হীর মুচকি হেসে বলল, ছাড়লে তো লড়াইয়ে মজাই থাকবে না ঝুমুর। নবাবকে এখনো হীরা চেনা বাকি আছে। ঝগড়াটা এখন আর ব্যক্তিগত নেই, এটা এখন গ্রাম বনাম শহরের ইগোর লড়াই হয়ে দাঁড়িয়েছে। বন্ধুদের যোগ হওয়ায় পাল্টাপাল্টি বাক্যবান আরও ধারালো হয়েছে। এরপর বিকেলে নবাব রাস্তায় হাঁটছিল। পথে নবাব দেখলো একজন টাটকা চিতল মাছ নিয়ে বসে আছে। নবাবের দাদি চিতল মাছ খুব পছন্দ করেন, যদিও তিনি এখন বাসায় নেই। নবাব নেমে গেল তার দাদির জন্য টাটকা চিতল মাছ কিনতে। সে যখন একটা বড় মাছ পছন্দ করলো, ঠিক তখনই হিরো সেখানে উদয় হলো। ও ভাই মাছওয়ালা, এই মাছটা আমার, দাম কত? নবাব সানগ্লাসটা নাকের ওপর নামিয়ে বলে, এক্সকিউজ মি, মাছটা আমি আগে দেখেছি। ভাই, এই নিন 500 টাকা বেশি। মাছটা আমার গাড়িতে তুলে দিন। ওরে আমার টাকার কুমির রে, টাকা থাকলেই কি সব আপনার? মাছটা আমি আগেই হাত দিছি। ভাই, ওনার টাকা নিয়েন না। এই মাছ আমার ছোট ভাইটা খুব পছন্দ করে। আপনি কি মানুষ নাকি রোবট? সবখানে টাকা দেখান কেন? দেখো বে, তর পাবে না একদম। এই মাছটা আমার দাদি খাবে। শহরের মানুষ আমরা, কোয়ালিটি বুঝি। কোয়ালিটি বোঝেন? তবে এইটা বোঝেন কিনা দেখেন। বলা মাত্রই হির মাছের বালতি থেকে এক আসলা জল নিয়ে নবাবের দিকে ছিটিয়ে দিল। নবাবের দামি শার্টে এখন মাছের আষ্টে গন্ধ। ইউ জঙ্গলি মেয়ে, তুমি আবার আমার ড্রেস নষ্ট করলে। ইটস অ্যান ইটালি শার্ট। ইটালি হোক আর পাটালি হোক, মাছ আমিই নিমু। এই যে ধরেন মাছের দাম। হির মাছটা বগল দাবা করে টাকাটা ছুড়ে দিয়ে গাগিতে দৌড় দিল। নবাব বাজারে দাঁড়িয়ে রাগে গড়গড় করতে লাগলো। চারপাশে মানুষ হাসতে লাগলো। বিকালের দিকে হঠাৎ নামলো ঝুম বৃষ্টি। নবাব একটা ছাতা নিয়ে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিল। তার লজের দিকে হঠাৎ পেছন থেকে হিত তার ভেজা চুলে দৌড়াতে দৌড়াতে এসে নবাবের ছাতার নিচে ঢুকে পড়ল। হ্যালো, হোয়াট ইজ দিস? আমার ছাতায় তুমি কেন? আরে সাহেব, দেখছেন না বৃষ্টি নামছে? একটু জায়গা দিলে আপনার ছাতাটা কি ছোট হয়ে যাইবো? শহরের মানুষের মন কি কৃপণ হয় নাকি? অসহ্য। আমার পার্সোনাল স্পেস বলতে কিছু নেই। এই যে দেখো, তোমার ভেজা চুলের ঝাপটায় আমার ল্যাপটপ ব্যাগ ভিজে যাচ্ছে। বের হও ছাতার নিচ থেকে। বের হমু না। কি করবেন, ধাক্কা দিয়ে ফালাই দিবেন? দেন না দেখি কেমন জোর আপনার। হির একদম নবাবের গা ঘেঁষে দাঁড়ালো। নবাবের নাকে হিরের ভেজা চুলের আর বুনো ফুলের গন্ধ এলো। এক মুহূর্তের জন্য নবাবের রাগটা যেন মিলান হয়ে গেল। সে হিরের চোখের দিকে তাকালো। হিরের কাজল ধুয়ে চোখের নিচে লেপটে গেছে, কিন্তু তাকে আরো মায়াবী লাগছে। তুমি কি সবসময় এমন ঝগড়া করো, নাকি আমাকে দেখে তোমার চুলকানি শুরু হয়? আপনাকে দেখলে আমার পিত্তি জ্বলে যায় সাহেব। আপনার ওই নবাবী ভাবটা এই গ্রামের কাদার সাথে মিশাই দিতে ইচ্ছে করে। নবাব কিছু বলতে যাবে, ঠিক তখনই একটা বড় কাদা ভর্তি গর্তে নবাবের পা পিছলে গেল। সে হিরকে জাপটে ধরল পড়ার হাত থেকে বাঁচতে। দুজনেই কাদার মধ্যে পড়ে একাকার। নবাব আর হির আর কাদার মধ্যে একে অপরের খুব কাছে। বৃষ্টির ঝাপটায় তারা নির্বাক, কিন্তু এই রোমাঞ্চ বেশিক্ষণ স্থায়ী হলো না। হির উঠে দাঁড়িয়ে নবাবের মাথায় এক গাঁটটা মেরে বলল, বুড়া হয়েছেন নাকি সাহেব? নিজের পা সামলাতে পারেন না? নবাব ছাড়ার পাত্র নয়। সে হিরের ওড়না ধরে টান দিল, কিন্তু হির জানতো না
তার বাড়িতে বড় বিপদ ঘনিয়ে আসছে। হীরের বাবা অভাবের কারণে গ্রামের এক কুটিল মাতব্বরের ছেলের সাথে তার বিয়ে ঠিক করে ফেলেছেন। সে এই বিয়েতে একদম রাজি নয়, কিন্তু বাবার সম্মানের কথা ভেবে সে গুমড়ে কাটছে, কি করবে বুঝতে পারে না। হীরের বিয়ের দিন শুরু হলো, সানাই বাজছে, কিন্তু হীরের চোখে জল। ঠিক যখনই বিয়ের পিড়েতে হীর বসতে যাবে, অমনি বিকট শব্দে হর্ন বাজিয়ে নবাব তার জিপ গাড়ি নিয়ে সোজা বিয়ের মণ্ডপের ভেতর ঢুকে পড়ল। ধুলোয় চারিদিক অন্ধকার। হীর অবাক হয়ে গেল। নবাব, তুমি এখানে কি করছো? আমার বিয়েতে কি আবার ঝগড়া করতে আসছো? নবাব গাড়ি থেকে স্টাইলে নেমে পড়ে। ঝগড়া করতে আসিনি হীর, তোমার উদ্ধারকর্তা হয়ে এসেছি। এই মাতব্বরের ছেলেটা একটা আস্ত লম্পট, ওর সাথে তোমার বিয়ে আমি হতে দেব না। তুই কে রে ছোকরা? আমাদের বিয়েতে বাঁধা দেওয়ার তুই কে? আমি নবাব। এই হীরের সাথে তোমার পাওনা গন্ডার হিসাব বাকি আছে। ও যতক্ষণ না আমার স্যুটের দাম উসুল করছে ততক্ষণ ও কোথাও যেতে পারবে না। চারিদিকে হইচই শুরু হলো। বরপক্ষ মারমুখী হয়ে উঠল। নবাব এক হাতে 4-5টা গুন্ডাকে ধোলাই দিয়ে দিল। কিন্তু সমাজ তো বড় কঠিন। গ্রামের লোক বলতে শুরু করলো, বিয়ের আসরে অন্য ছেলে যখন এসে ঝামেলা করলো, তখন এই মেয়ের আর অন্য কোথাও বিয়ে হবে না। হীরের তো জাত গেল। হীরের বাবা কান্নায় ভেঙে পড়লেন। নবাব দেখলো পরিস্থিতি খারাপ। সে আসলে হীরকে শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু তাকে অসম্মানিত হতে দেখতে পারছিল না। কারণ কোনো মেয়ের চরিত্র নিয়ে সে খারাপ কথা মেনে নেবে না। হুট করে নবাব বলে উঠল, আমি ওকে বিয়ে করব। নবাব না, এ কি করছো তুমি? পাগল হয়ে গেছো? কাজী সাহেব, বিয়ে পড়ান। হীর না করতে থাকলো, কিন্তু গ্রামবাসীর চিৎকার আর হীরের বাবার কান্না দেখে সে বাধ্য হলো বিয়ে করতে। তাদের বিয়ে পড়ানো হয়ে গেল। নবাব নিজেও বুঝেনি যে হীরকে শিক্ষা দিতে এসে নিজেই মুসিবতে পড়বে। আজ থেকে হীন আমার স্ত্রী। কার সাহস আছে ওকে নিয়ে কথা বলার? হীর, চলো আমার বাড়িতে। তোমাকে জ্বালানোর জন্য আমি একটা আস্ত নরক সাজিয়ে রেখেছি। হীরাকে কাঁপতে কাঁপতে বলল, তুমি আমায় উদ্ধার করোনি নবাব, তুমি আমার জীবনটা ধ্বংস করলে। আমি তোমার বাড়িতে যাব ঠিকই, কিন্তু তোমাকে শান্তিতে থাকতে দেব না। তোমার ওই রাজপ্রাসাদকে আমি শ্মশান বানিয়ে ছাড়বো। বিয়ে শেষে নবাব হীরকে নিয়ে তার বিশাল অট্টালিকায় এলো। নবাবের মা, যিনি খুব আভিজাত্য প্রিয় এক গ্রাম্য মেয়েকে বাড়ির বউ হিসেবে দেখে চিৎকার শুরু করলেন। তিনি কোনো মতেই হীরকে মানতে পারবেন না। নবাব, তুই এই ক্ষেত খামারে কাজ করা মেয়েকে বিয়ে করে আনলি? একেই তো বাড়ির কাজের লোক হিসেবেও রাখা যাবে না। শোনেন শাশুড়ি মা, আমাকে রাখতে হবে না, আমি নিজেই থাকতে আসছি। আপনার ছেলে আমাকে বিয়ে করেছে নিজে থেকে। এখন এই রাজপ্রাসাদে ডাল ভাত আমিই খামু। আর আপনার এই সাজানো গোছানো ঘর যদি আমি কয়েকদিনে ওলটপালট না করছি, তবে আমার নামও হীর না। নবাব নিজের ঘরে গিয়ে মাথায় হাত দিয়ে বসলো। সে ভেবেছিল হীরকে জব্দ করবে, কিন্তু সে তো এক আস্ত জ্যান্ত আগ্নেয়গিরি নিয়ে ঘরে ঢুকেছে। নবাবের মা হাই হাই করতে থাকলো, আমি উপরে যাচ্ছি শাশুড়ি মা, আমাকে বিরক্ত করবেন না। খাবার পাঠিয়ে দিবেন। আর হ্যাঁ, আমার বরের ঘরটাই তো আমার ঘর, সে আমি খুঁজে নেব। আপনাদের কারো চিন্তা করতে হবে না। তুমিও এসো বর। হীর উপরে ধপধপ করে হেঁটে চলে যায়। পেছনে ফিরে মুচকি হাসে নবাব। তখন হাঁ করে থাকে। নবাবের চেয়েও যে এই মেয়ে বেশি চালাক তা সে বুঝতে পারেনি। নবাবের মার চোখ তখন কপালে। কী রে নবাব, এইসব কি? হ্যাঁ, কিসের বিয়ে, কিসের বউ? আমি মানি না এসব। তোর বিয়ে করার ইচ্ছে হলে আমাকে বলতি। মেয়ের অভাব ছিল? তুই একটা গ্রামের ক্ষেত মেয়েকে শেষমেশ আমি ভাবতেই পারছি না। ওহ মা, এখন তুমি আবার শুরু করো না। আমি নিজেই বুঝিনি কি থেকে কি হলো। এখন আসি, একটা ঘুম দেই, কাল সকালে চলে যাব। নবাব উপরে চলে যায়। নবাবের মা মাথায় হাত দেয়। হায় খোদা, কি হচ্ছে এসব? কিসের বউ, কেমন বউ? মগের মুল্লুক নাকি? নবাব শেরওয়ানির বোতাম খুলতে খুলতে ঘরে ঢুকলো। ভাবলো আজ হয়তো মেয়েটা শান্ত থাকবে, কিন্তু ঘরে ঢুকে সে থমকে দাঁড়ালো। হীর তখন আলমারির আড়ালে দাঁড়িয়ে তার ভারী বেয়ে লেহেঙ্গাটা বদলে একটা সাধারণ সুতির জামা পরার চেষ্টা করছিল। আয়নায় হীরের খোলা পিঠ আর কাঁধের উপর ভেজা চুলের অবাধ্য বিনাশ দেখে নবাবের চোখ আটকে গেল। গ্রামের সেই চঞ্চল মেয়েটাকে আজ কেন যেন এক অপার্থিব মায়ার মতো লাগলো তার। নবাব অপলক তাকিয়ে রইল। হীর আয়নে নবাবের প্রতিবিম্ব দেখতে ঝট করে ঘুরে দাঁড়ালো। হাতের জামাটা বুকে চেপে ধরে তার চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। অসভ্য, শহরের নবাবের কি সামান্য ভদ্রতাও নেই?
একটা মেয়ে কাপড় পাল্টাচ্ছে আর তুই হা করে তাকিয়ে আছিস। নবাব স্বয়ংবিদ ফিরে পেয়ে বড় কুচকে ফেল, নিজে ভালো লাগাটা বিরক্তি দিয়ে আড়াল করে বলল, বেশি ভাব নিও না হির, এটা আমার ঘর আর তুমি এখন আমার বিবাহিত স্ত্রী। তাকালে এমন কোনো গুনাহ হয়ে যাচ্ছে না। আর তোমার এই হাড়গিলের চেহারা দেখার শখ আমার নেই। চুপ কর তুই। তোর মতো পাজি ছেলের বউ হওয়ার চেয়ে আমি আমার বিষ খাওয়াই ভালো ছিল। এখন যা এখান থেকে, বাইরে গিয়ে মর। নবাব এবার আসলেও বিরক্ত হলো। সারাদিনের ধকলার হীরের এই তেরা কথায় তার মেজাজ সপ্তমে চলল। সে খাটের উপর ধপাস করে বসে পড়ল। শোনো হির, অনেক কাহিনী হয়েছে। আজ সারাদিন অনেক নাটক সহ্য করেছি। এখন চুপচাপ একদিকে শুয়ে পড়ো। আমাকে একদম বিরক্ত করবে না, নয়তো এই বাসর রাতেই তোমাকে ঘর থেকে বের করে দেব। নবাবের এই কড়কড় ধমক শুনে হীরে জেদ আর সইল না। সে একা অজানা এক বাড়িতে, তার উপর এই বাজি ছেলেটা বকা, সব মিলিয়ে তার চোখ দিয়ে হু হু করে পানি নামলো। সে হামা করে কেঁদে উঠল। উফ, আবার কি হলো? এখন কান্নাকাটি শুরু করলে কেন? আমি কি তোমাকে মেরেছি? আমার খুব খিদে লাগছে। দুপুর থেকে ওই ভারী কাপড় পইরা আসি, কিছু খাইতে পারি না। এখন পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে আর তুই আমাকে ধমকাচ্ছিস। নবাব কিছুক্ষণ থমেরে বসে রইল, তারপর কপালে হাত দিয়ে বিড়বিড় করলো, হায়রে কপাল, বাসরাতে রোমান্স তো দূরের কথা, এখন এই জঙ্গলি মেয়ের কেয়ারটেকার হতে হবে আমার। এ তো দেখি মহা বিপদ। জীবনে একবার বিয়ে করেছি, তাও এই দশা। অবশ্য এই মেয়ের সাথে রোমান্স করা থেকে কেয়ারটেকার গিরি করা অনেক ভালো। নবাব উঠে মার ঘরের দিকে গেল। রাজিয়া বেগম তখন জায়নামাজে বসে তসবি পড়ছিলেন। মা, ঘরে কি কোনো খাবার আছে? হীরের নাকি খুব খিদে পেয়েছে। এখন আবার খাবার কোথায় পাবো? যা ছিল সব মেহমানরা খেয়ে শেষ করেছে। কাল সকালে নাস্তা হবে। এখন ওকে ঘুমাতে যেতে বল। গ্রামের ডিঙ্গি মেয়ে বিয়ে করে এনেছে, ঘরে জায়গা দিছি, আবার খাবার খোঁজে। নবাব ফিরে এসে দেখলো হীর ফুলরে বসে পা ছড়িয়ে কাঁদছে আর চিৎকার করছে। আমি কি না খেয়ে মরার জন্য এই বাড়িতে আসছি? তোরা কি কসাই? আমারে খাবার দে, নয়তো আমি চিৎকার করে পুরো গ্রাম জাগাবো। ও বাবা গো, তোমার মেয়ে না খেয়ে মারা যাচ্ছে। চুপ করো হীর, ছি, লোকে শুনলে কি ভাববে? দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। নবাব আর কোনো উপায় না দেখে নিজের রান্নাঘরে ঢুকলো। রাজিয়া বেগম অবাক হয়ে আড়াল থেকে দেখলেন যে ছেলে কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খায়নি, সে আজ হীরের জন্য চুলার কাছে দাঁড়িয়েছে। নবাব নিজের সাদা শার্টের হাত গুটিয়ে ফ্রিজ থেকে ডিম আর আলু বের করলো। সে জীবনে প্রথমবার রান্না করছে। ধোয়ায় চোখ লাল হয়ে যাচ্ছে, তেল ছিটকে হাতে লাগছে, তাও সে হাল ছাড়ল না। কিছুক্ষণ পর নবাব একটা প্লেটে গরম ধোয়া ওঠা আলু ভাজি আর ডিমের অমলেট নিয়ে ঘরে ঢুকলো। হীর তখনও ফুপিয়ে কাঁদছিল। এই নাও মহারানী, তোমার ভোজ তৈরি। দামি শেফের রান্না নয়, আমার হাতে তৈরি নবাবী খিচুড়ি। খেয়ে মুখ বন্ধ করো এবার। হীর প্লেটের দিকে তাকালো। এ তো খিচুড়ি নয়, কেবল ভাজি আর ডিম অমলেট। রান্নাটা দেখতে খুব একটা ভালো হয়নি, আলুগুলো একটু পুড়ে গেছে, কিন্তু এই মুহূর্তে ওর কাছে সেটাই পৃথিবীর সেরা খাবার মনে হলো। সে গোগ্রাসে খেতে শুরু করলো। নবাব পাশে বসে মুগ্ধ হয়ে দেখতে লাগলো হীরার খাওয়ার ভঙ্গি। লবণ একটু বেশি হয়েছে আর ডিমটা পোড়া পোড়া, তবে খাইতে খারাপ না। খাওয়ার সময়ও খোটা দিতে ভুলো না। কাল থেকে তোমাকেই রান্না করতে হবে, মনে রেখো। করবো রে নবাব, করবো। তুই যখন আমার লাইগা রানতে পারছস, আমি তোর লাইগা বিষও রানতে পারমু। নবাব হাসলো। গ্রামের মেয়ের কাণ্ড দেখে সে হাসবে না কাঁদবে বুঝে না। রাতে নবাবের ঘরে হীর বিছানার মাঝখানে একটা বড় বালিশ দিয়ে দেওয়াল তুলে দিল। এটা কি? আমার ঘরে আমারই বিছানায় পার্টিশন? একদম ঠিক। ওইখানে আপনি আপনার শহরের বাবুগিরি করেন আর এই পাশে আমার এলাকা। খবরদার, এইদিকে হাত পা আসলে কিন্তু কামড়ে দেব। তুমি একটা ডাইনি। আমি তোমাকে বিয়ে করেছি মানে এই না যে আমি তোমাকে পছন্দ করি। আমি শুধু আমার অপমান শোধ নিতে তোমাকে এখানে বন্দি করে আনছি। বন্দি কে হয় সেটা সময়ই বলবে নবাব সাহেব। এখন লাইট নিভিয়ে ঘুমান। কাল সকালে আপনার বাড়ির সব কাজের মেয়েকে ছুটি দিয়ে আমি নিজেই ঝাড়ু হাতে নামবো। দেখি আপনার আভিজাত্য কোথায় যায়। ভোর 6টা বাজতে না বাজতে হীরের ঘুম ভেঙে গেল। সে নেমে সোজা রান্নাঘরে গিয়ে হানা দিল। রাজিয়া বেগম তখন কেবল চুলা ধরিয়েছেন। হীরের এলোমেলো চুল আর কোমরে শাড়ি গোজা দেখে তিনি ভুরু কুচকালেন। এ কি, তুমি এত সকালে রান্নাঘরে কেন?
কেন আবার? রান্না করতে আসছি। যাও, গিয়ে বিশ্রাম নাও, আমার রান্নার লোক আছে। আরে রাখেন তো মা, আপনার লোক কি রাখবে? শহরের পাঞ্চে খাবার? আজ আমি আপনাদের আমার হাতের ঘাস ঘাস সবজি আর দেশি মুরগির ঝোল খাওয়াবো। নবাব তো আমার রান্নার খোটা দিচ্ছিল রাতে, আজ ওর জিভ পুড়ে যাবে স্বাদে। রাজিয়া বেগম নিষেধ করলো, হীর কারো কথা শুনল না। সে একরকম জোর করে রাজিয়া বেগমকে রান্নাঘর থেকে বের করে দিল। ঘণ্টাখানেক পর পুরো বাড়িতে এমন এক মশলার সুবাস ছড়ালো যে নবাবের ঘুম খিদে ভেঙে গেল। ডাইনিং টেবিলে নবাব আর তার মা বসে আছেন। হীর একের পর এক বাটি সাজিয়ে দিচ্ছে। হীর নবাবের পাতে সজোর এক বড় চামচ ঝোল দিয়ে বলল, নাও নবাব সাহেব, এটা খেয়ে বলো দেখি, তোমার ওই শহরের পিৎজা ভালো নাকি হীরের হাতের রান্না? নবাব এক লোকমা মুখে দিয়েই থমকে গেল। সত্যি বলতে তার জীবনে খাওয়া অন্যতম সেরা রান্না এটা। লবণের বদলে এবার স্বাদের জাদু লেগেছে, কিন্তু সে কি আর অত সহজে স্বীকার করবে? ঝালটা একটু বেশি হয়ে গেছে, আর মুরগিটা মনে হয় একটু শক্ত। জংলি হাতে রান্না তো এমনই হবে। নবাবের বন্ধু বিশাল সেও সেখানে ছিল। সে গোগ্রাসে খেতে খেতে বলল, আরে নবাব, কি বলছিস? দারুণ হয়েছে তো। নবাব টেবিলে নিচ দিয়ে বিশালকে লাথি মারল। রাজিয়া বেগমে খেয়ে বুঝলেন বৌমার হাতে জাদু আছে, কিন্তু ছেলের ইগোর দিকে তাকিয়ে তিনিও চুপ করে রইলেন। হীর মুখ ভেঙচিয়ে বলল, হিংসুটে সব। মজা লাগছে ঠিকই, কিন্তু মুখ ফুটে বলবে না। খাও, একদম সবটুকু শেষ করবা, এক দানা ফেললে খবর আছে। রাত 11টা। ঘরে এসি চলছে। নবাব ল্যাপটপে কাজ করছে আর হীর আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ হীরের নজর গেল দেওয়ালের কোণে। বিশাল এক কালো তেলাপোকা ডানা ঝাপটাচ্ছে। ওরে বাবা গো! চিল্লাইয়ে উঠল হীর। নবাব কিছু বুঝে ওঠার আগে হীর একলাপে খাট উঠে নবাবের গলা জড়িয়ে ধরল। নবাব অপ্রস্তুত হয়ে ল্যাপটপ সরিয়ে ফেল। হীর একদম নবাবের বুকের উপর উঠে উঠে জাপটে ধরে আছে। হীর আরে কি হয়েছে? নামো আমার উপর থেকে, তুমি কি আসলেও পাগল? ভয়ে চোখ বন্ধ করল। ওই যে ওই বাঘের মতো বড় তেলাপোকা, ওটা আমার দিকে উড়ে আসছিল। তুই ওটারে মার, নয়তো আমি তোরে ছাড়বো না। নবাবের খুব হাসি পেল। যে মেয়ে জ্যান্ত গরু সামলে, সেখানে একটা তেলাপোকায় ভয় পাচ্ছে। কিন্তু এই মুহূর্তে হীরের শরীরের উষ্ণতা আর ওর গায়ের সতেজ ঘ্রাণ নবাবকে আচ্ছন্ন করে ফেল। নবাবের হাত দুটো অজান্তেই হীরের কোমরে গিয়ে স্থির হলো। হিরো নবাবের শক্ত বুকে ধুকপুকানি অনুভব করে থমকে গেল। দুজনের চোখের দৃষ্টি এক হলো। এক মুহূর্তের জন্য মনে হলো সব ঝগড়া থেমে গেছে। পরক্ষণে হীর সম্বিত ফিরে পেয়ে নবাবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অসভ্য, আমাকে জড়িয়ে ধরছিস কেন? যা ওটারে মার আগে। নবাব নিজেও অপ্রস্তুত হয়ে যায়। আমি কি ধরেছি? তুমি তো লাফ মেরে আমার কোলে উঠে পড়লে। যত সব নাটক। নবাব জুতা দিয়ে তেলাপোকাটা মারল। দুজনে দুদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। কিন্তু কারো চোখে অনেকক্ষণ ঘুম এলো না। নবাব ভাবছিল হীরের এই ভীতু চেহারার কথা, আর হীর ভাবছিল নবাবের ওই শক্ত আলিঙ্গনের কথা। ভাবতে ভাবতে একসময় দুজন ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নিয়ম অনুযায়ী হীরের বাপের বাড়িতে যাওয়া দিন। নবাব তার সাদা জিপ গাড়িটা ধুয়ে পরিষ্কার করে রেখেছে। হীর তার ব্যাগপত্র নিয়েও তৈরি। শোনো হীর, তোমার গ্রামে কিন্তু বেশি দিন থাকবো না, কালই ফিরবো। গেলে তো আগে দেখ, আমার গ্রামের মানুষ তো তোকে কাদা দিয়ে গোসল করায় না। চল এখন, দেরি করিস না। নবাব গাড়ি স্টার্ট দিল। হীর জানালা বাইরে তাকিয়ে মুচকি হাসল। হীরের গ্রামে নবাবের জিপ গাড়িটা ঢুকতে এক এলাহি কাণ্ড শুরু হলো। ধুলো উড়িয়ে গাড়ি থামার আগে হীরের বন্ধুরা আর গ্রামের ছোটরা চারপাশ দিয়ে ঘিরে ধরল। হীর রাজকীয় ভঙ্গিতে গাড়ি থেকে নামলো, আর নবাব নামলো যেন কোনো ভিন গ্রহের প্রাণী। হীরের বাবা, যিনি শহরের মানুষদের জম মনে করতেন, জামাইকে দেখে গম্ভীর থাকার চেষ্টা করলেও হীরের জেদের কাছে হার মানলেন। নবাবকে পার্টিতে বসানো হলো, আর তার সামনে সাজিয়ে দেওয়া হলো ডজন খানেক মাটির শানকি। হীরের বান্ধবীরা, বিশেষ করে ঝুমুর, নবাবকে ঘিরে ধরেছে। নবাবের পরনে দামি শার্ট, কিন্তু তাকে বসতে হয়েছে হীরের বাড়ির উঠোনে পিড়িতে। কি নবাব সাহেব, আমাদের গ্রামের গরম সহ্য হচ্ছে তো, নাকি পাখা দিয়ে বাতাস করব? আরে ঝুমুর, নবাব সাহেব তো শহরের এসি ছাড়া নিঃশ্বাস নিতে পারে না। দাঁড়াও আগে, ওরে বড় এক বাটি তালের রস খাওয়াই। হীর এক বড় কাঁসার গ্লাস ভর্তি তালের রস নবাবের সামনে ধরল। নবাব ওটার গন্ধ শুকেই নাক সিটকালো। হীর, আমি এসব খাই না। কোনো ফ্রেশ জুস নেই? ফ্রেশ জুস তোমারে আমি দিচ্ছি। খবরদার নবাব, বাবা নিজের হাতে এটা বানাইছে,
এক ঢোকও যদি বাকি রাখো তবে আজকে তোরে আমি এই উঠানে ঘুমাতে দিব না। নবাব হীরের বাবার চোখের দিকে তাকিয়ে ভয় এক নিঃশ্বাসে গ্লাসটা শেষ করলো। হীরে বাবা খুশি হয়ে নবাবের পিঠে এমন এক থাপ্পড় মারলেন যে নবাবের খাবার গলায় আটকে যাওয়ার জোগাড়। এই তো বাপের মতো জামাই। শহর হয়েছে তো কি হয়েছে, কলিজা তো আমাদের গ্রামের মতোই বড়। নবাব মনে মনে বলল, কলিজা তো আর একটু হলে মুখ দিয়ে বেরিয়ে আসতো। রাতের বেলা হীরে সেই ছোট্ট ঘরে দুজনকে থাকতে দেওয়া হলো। বাঁশের বেড়া আর উপরে টিনের চাল। নবাব শুতে গিয়ে চিৎকার করে উঠল, হীর, এই বিছানায় কী সব গুঁড়ো গুঁড়ো, আর মশারিটা কেন ফুটো? আমি এখানে 1 সেকেন্ডও থাকতে পারবো না। চুপ কর নবাব, বিছানায় এগুলো গুঁড়ো না, এগুলো রোদে শুকনো পরিষ্কার খের। আর মশারি একটু ফুটো হলে কি হয়েছে? মশা একটু রক্ত খেলে তোর শরীর হালকা হবে। অসভ্য মেয়ে, তোমার সাথে কথা বলাই বেকার। কালই আমি চলে যাব। যাবি তো বটেই, কিন্তু এখন এখানে শুবি। ওই কোনটা তোর আর এই কোনটা আমার, মাঝখানে আমি এই কোলবালিশ দিয়ে দেওয়াল তুলে দিছি। খবরদার দেওয়াল টপকাবি না। নবাব গরমে ঘামছিল আর বারবার হাত দিয়ে মশা তাড়াচ্ছিল। হীর নবাবের এই ছটফটানি দেখে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি দিচ্ছিল। হাসছো কেন? তোমার এই গ্রাম্য পরিবেশে মানুষ থাকে কি করে? দেখো, আমার হাতে অলরেডি মশা কামড়ে ফুলে গেছে। আহারে নবাব, কচি হাত, নবাবের কচি হাত। মশাও দেখি তোর প্রেমে পড়ে গেছে। নে, আমার হাত পাখা দিয়ে একটু বাতাস করছি, এখন শান্তিতে ঘুমাতো। হীর যখন হাত পাখা দিয়ে নবাবকে বাতাস করতে শুরু করলো, নবাবের মেজাজটা হুট করে ঠান্ডা হয়ে গেল। বাতাসের সাথে হীরের গায়ে সেই চেনা সতেজ ঘ্রাণটা নবাবের নাকে লাগছিল। ঝগড়া করতে করতে দুজনেই ক্লান্ত হয়ে পড়ল। সারা রাতে টিনের চালে টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি নামতে ঘরের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। নবাব গভীর ঘুমে আচ্ছন্ন। হীরের মশারিটা ঠিক না থাকায় এক ঝাঁক মশা ওকে আক্রমণ করেছিল। ঘুমে ঘরে হীর মশা তাড়াতে গিয়ে নবাবের একদম কাছে চলে এলো। নবাব টের পেল হীরের হিমশীতল হাতটা ওর বুকের ওপর। ও প্রথমে সরিয়ে দিতে চাইল, কিন্তু বাইরে বৃষ্টির শব্দ আর হীরের এই শান্ত ঘুমন্ত চেহারা দেখে ওর মায়া হলো। নবাব হীরের গায়ের উপর চাদরটা ঠিক করে টেনে দিল এবং হীরের মাথাটা নিজের এক হাতের উপর টেনে নিল। হীর ঘুমের মধ্যে নবাবকে জাপটে ধরল, যেন খুব নিরাপদ কোনো আশ্রয় পেয়েছে। নবাবের ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। সকালে ওঠার পর হয়তো আবার ঝগড়া হবে, কিন্তু এই মুহূর্তটা শুধুই ওদের। নবাব খুব সকালে পুকুর পাড়ে এসেছে দাঁত ব্রাশ করতে। সে খুব স্টাইল করে ব্রাশ করছে আর গান শুনছে। ঠিক তখনই হীর এক কলসি জল নিয়ে পুকুর থেকে উঠে আসছিল। ওরে আমার শহরের মেম সাহেব, এই পুকুর পাড়ে দাঁড়িয়ে স্টাইল মারা হচ্ছে? সাইড দাও, কলসি নিয়ে যেতে হবে। নবাব বিরক্ত হয়ে ব্রাশ মুখ থেকে বের করে। নাম ধরে ডাকছো কেন? আমি তোমার ছোট ভাই নাকি? আর তুমি কি এই রাস্তার ট্রাফিক পুলিশ যে সাইড দিতে হবে? শোনো খোকন সোনা, বয়সে আমি তোমার বড় হই। তুমি এই গ্রামে কাল আসছো, আর আমি এই মাটিতে বড় হয়েছি। বড়দের সাথে কথা বলার সময় একটু আদব লেহাজ শেখো নাই? খোকন সোনা আমাকে? তোমার সাহস তো কম না। শোনো ঝিনুক, আমি শহরে নামি বিজনেসম্যান। সেখানে মানুষ আমার সামনে দাঁড়াতে ভয় পায়। শহর তোমার পকেটে রাখো, এখানে আমার কথাই শেষ কথা। এখন যদি চুপচাপ সরে না দাঁড়াও, তবে এই কলসির জল তোমার মাথায় ঢেলে তোমাকে গোসল করিয়ে দেব। নবাব সরল না, হিরো কথা রাখার মেয়ে। সে হাত ফসকে কলসির অর্ধেক জল নবাবের গায়ে ঢেলে দিল। নবাবের দামি টি শার্ট এখন ভিজে একাকার। ইউ, তুমি ইচ্ছে করে এটা করলে? আমি তোমাকে ছাড়বো না। বড়দের ওপর চিল্লাতে নাই ছোট ভাই, যাও গিয়ে কাপড় পাল্টাও। দুপুরবেলা নবাব মনে মনে ভাবল সে আজ সে হীরকে জব্দ করবে। সে চুপি চুপি হীরের জন্য রাখা শরবতের গ্লাসে এক গাদা তেতো ওষুধ মিশিয়ে দিল। কিন্তু হীর ছিল নবাবের চেয়েও এক কাঠি সরেস। সে যখন নবাবকে খেতে দিল, তখন নবাবের ভাতের প্লেটের নিচে লুকিয়ে 1 ডজন কাঁচা লঙ্কা বাটা রেখে দিল। নবাব মনে মনে হাসছে, এখনই শরবতের গ্লাসটা নেবে আর মুখটা তেতো হয়ে যাবে। কিন্তু হীর চালাকি করে গ্লাসটা নবাবের দিকে এগিয়ে দিল। শহর থেকে আসছো, অনেক কষ্ট করছো, নাও এই শরবতটা আগে তুমি খাও, ছোটদের আগে খাওয়াতে হয়। নবাব নিজের পাতা ফাঁদে নিজেই পড়ল। সে না বলতে পেরে এক চুমুক দিয়ে দেখল জীবনটাই তেতো হয়ে গেছে। তার উপর ভাত মুখে দিতে ঝালের চোটে কান দিয়ে ধোয়া বের হতে লাগলো। সে চিৎকার করে ওঠে, পানি,
পানি দাও। উফ, তুমি আমাকে বিষ খাইয়েছ। আরে বিষ কেন হবে, তোমার মুখটা খুব তিতকুটে তো, তাই একটু ঝাল দিলাম যাতে মুখটা পরিষ্কার হয়। কেমন লাগছে খোকন বাবু? হীরের দাদি আর বাবা এসব দেখে হাসছেন। সে রাগের আগে হিক্কা তুলতে তুলতে টেবিল ছেড়ে উঠে গেল। মনে মনে কসম খেলো এই সিনিয়রিটির দাপট সে চূর্ণ করবেই। এ কি, জামাই বাবা তো রেগে গেল, আর তোকে জিজ্ঞেস করতেও মনে নেই তোর শাশুড়ি এলো না? সব ঠিক আছে তো? বাবা ওসব আমার উপরে ছাড়ো, তোমার হিট থাকতে আবার কষ্ট কিসের? বিকেলে নবাব একা বসেছিল বট গাছের নিচে। তার মনটা খুব খারাপ। ঠিক তখনই হির এলো, তবে এবার তার হাতে কোনো লঙ্কা নেই, আছে এক টুকরো মিষ্টি। এই নাও, এটা মুখে দাও, ঝালটা কেটে যাবে। লাগবে না, তুমি আবার এতে কি মিশিয়েছো কে জানে। আরে গাধা, সব সময় কি ঝগড়া ভালো লাগে? তুমি ছোট তো, তাই একটু খেপালাম। নাও খেয়ে দেখো। নবাব মিষ্টিটা নিল। হীরের হাতে ছোঁয়া লাগতে নবাবের শরীরের ভেতর কেমন একটা শিশিরানি হলো। সে হীরের দিকে তাকালো। পরন্ত বিকেলের রোদে হীরের মুখটা খুব স্নিগ্ধ লাগছে। তুমি সব সময় আমাকে ছোট কেন বলো? আমি কি বড় হতে পারি না? তুমি আমার থেকে 3 বছরের ছোট, আমি জানি সেটা। বড় হওয়ার তো বয়সের ব্যাপার না রে, মনের ব্যাপার। যেদিন তুমি এই গ্রামের মাটিতে ভালোবাসতে শিখবে, সেদিন বুঝবো তুমি বড় হয়েছো। হীর চলে গেল, কিন্তু নবাব অপলক দৃষ্টিতে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল না কেন হুট করে তার বুকের ভেতর ধোকপুকানি বেড়ে গেছে। গ্রামের বাড়িতে নবাবের কিছু বন্ধু শহর থেকে হঠাৎ করে চলে এসেছে। তারা সবাই আধুনিক ইংরেজি বলা আর দামি পোশাকে অভ্যস্ত। নবাব তাদের পেয়ে বেশ খুশি হলো। হীরের জন্য এই দিনটি এক কঠিন পরীক্ষার দিন হয়ে দাঁড়ালো। নবাব তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, এমন সময় হিট ট্রেতে করে নাস্তা নিয়ে ঘরে ঢুকলো। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চুলে তেল দিয়ে বিনুনি করা, একদম খাঁটি গ্রাম্য লোক। আরে নবাব, এটা কে রে? এই বাড়ির নতুন কাজের মেয়ে নাকি? বেশ তো গ্রামীণ কিউটনেস আছে। আরে না, দেখছিস না কেমন লুক দিচ্ছে? হয়তো এর সাথেই নবাবের বিয়ে হয়েছে। নবাব, তোর চয়েস কি এতই নিচে নেমে গেল? এই খ্যাত মেয়েটাকে তুই সহ্য করছিস কিভাবে? নবাব বন্ধুদের সামনে ছোট হতে চাইল না। বন্ধুদের আড্ডায় সে নিজেকে কুল দেখাতে চাইল। আরে ধুর, তোরা যা ভাবছিস তা না। ও তো জাস্ট গ্রামের একটা মেয়ে, আমার দাদির চেনা। আমি কি আর এর সাথে সিরিয়াস হতে পারি? তোরা তো জানিস আমার স্ট্যান্ডার্ড, আর ওসব বিয়েটে কিছু না। এসব কে মানে রে? আমি ওকে মন থেকে মেনে নেইনি, নিব না। হির দরজার পাশে দাঁড়িয়েছিল। নবাবের মুখ থেকে স্ট্যান্ডার্ড আর গ্রামের মেয়ে কথাগুলো শুনে তার বুকের ভেতরটা হু হু করে উঠল। কেন যেন সে মনে মনে একটু হলেও নবাবকে জায়গা দিতে শুরু করেছিল। সে নবাব আজ তাকে বন্ধুদের সামনে তুচ্ছ করল। হির নাস্তার ট্রেটা সজোরে টেবিলের উপর রাখলো। চায়ের কাপগুলো ঝনঝন করে শব্দ করে উঠল। হির বন্ধুদের দিকে তাকিয়ে বলে, শোনেন শহরের বাবুরা, আপনাদের স্ট্যান্ডার্ড হয়তো দামি কাপড়ে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড হলো মানুষের সম্মানে। আর নবাব সাহেব? নবাবের চোখের দিকে সরাসরি তাকালো। নবাবের চোখে তখন এক ধরনের অপরাধ বোধ। সে মাথা নিচু করে ফেলল। আপনি যে এত নিচু মনের মানুষ সেটা আগে জানলে আমি আপনার সাথে ঝগড়া করার সময়টাও নষ্ট করতাম না। বড়দের সম্মান করতে না পারুন, অন্তত মানুষ হিসেবে মানুষকে সম্মান দিতে শিখুন। হীরার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল। নবাব পেছন থেকে ডাকতে গিয়েও বন্ধুদের হাসাহাসির ভয়ে থেমে গেল, কিন্তু তার মনটা হু হু করে উঠল। সে অনুভব করলো হীরের চোখের ওই জলটুকু তার হৃদয়ে তীরের মতো ভিজছে। কেন যেন হীর ঘর থেকে বেরিয়ে সোজা পুকুর পাড়ে গিয়ে বসে রইল। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। সে নিজেকে নিজে প্রশ্ন করছে, কেন সে নবাবের মতো একটা অহংকারী ছেলেকে বিশ্বাস করতে গেল? কেন মনে হলো নবাব বদলে গেছে? আমি সত্যিই একটা গাধা। শহরের মানুষগুলো এমনই হয়, টাকা দিয়ে যেমন সবকিছু মাপে, ভালোবাসার সম্মানকেও তেমনি তুচ্ছ মনে করে। নবাব, আজ তুই আমার জাত নিয়ে কথা বললি, আমার গ্রাম নিয়ে কথা বললি। তুই তো মানুষই নস, তুই একটা পাথরের মূর্তি। ওদিকে নবাবের বন্ধুদের আড্ডা আর জমছে না। নবাব গ্লাস হাতে চুপচাপ বসে আছে। বন্ধুদের হাসি তামাশা এখন ওর কানে বিষের মতো লাগছে। কিরে নবাব, মন খারাপ? ওই গ্রাম্য মেয়েটা তো বেশ কড়া কড়া কথা শুনিয়ে দিল। চল আমরা ঢাকা ফিরে যাই, এই পরিবেশে থাকা আসলেও টাফ। চুপ কর বিশাল, অনেক হয়েছে। তোরা যে মেয়েটাকে খ্যাত বলছিস, সেই মেয়েটা কাল রাত জেগে আমার জন্য রেঁধেছে। তেলাপোকা দেখে সে ভয় পেলেও তার মনটা
তোদের এই কৃত্রিম স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক বেশি পরিষ্কার। তোরা এখনই এই ঘর থেকে বের হ। বন্ধুরা অবাক হয়ে নবাবের দিকে তাকিয়ে রইল। নবাব আর এক মুহূর্ত অপেক্ষা না করে হীরের খোঁজে বাইরে বেরিয়ে এলো, কিন্তু পুরো গ্রাম খুঁজেও সে হীরকে পেল না। হীর ততক্ষণে ঠিক করে ফেলেছে সে আর নবাবের বাড়িতে ফিরবে না। সে তার বাবার কাছে গিয়ে দাঁড়ালো। বাবা, আমি আর এই শহরে যাব না। আমি এই গ্রামের ধুলোবালি মেখে থাকতে চাই। যে আমার মাটিকে সম্মান দিতে পারে না, তার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। রাতের বেলা হীরা সে ছোট্ট ঘরে বাতি জ্বলছে নিভছে। এই বিছানার এক কোণে কুটিসুটি মেরে শুয়ে আছে। ওর চোখে জল তখনও শুকায়নি। নবাব বাইরে বন্ধুদের বিদায় দিয়ে ঘরে ঢুকলো। অনু মনের ভেতর তখন অপরাধবোধের হাতুড়ি পিটছে। বন্ধুদের সামনে ও যা বলেছে তা যে হীরের হৃদয়ে তীরের মতো বিঁধেছে, সেটা ও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। নবাব বিছানার পাশে গিয়ে বসলো। খুব সাবধানে হীরের কাঁধে হাত রাখলো। হীর, শোনো না, আমি আসলে তখন বন্ধুদের সামনে ওসব ইচ্ছা করে বলিনি। মানে ওরা তো একটু মডার্ন, তাই সিনিয়রিটি দেখাতে গিয়ে। হীর ঝট করে উঠে বসলো। ওর চোখে চাহনি দেখে নবাবের পিলে চমকে গেল। ওরে আমার সিনিয়রিটির জাহাজ! শহরের বন্ধুদের সামনে স্ট্যাটাস রাখতে আমাকে খ্যাত বললি, আর এখন অন্ধকারে ক্ষমতা চাইতে আসছিস? তুই কি ভাবছিস আমি তোর এই টাকার তোরা আর ম্যাকি সরিতে গলে যাব? আরে বাবা, আমি তো ইমপ্রুভ করার ট্রাই করছি। একজন মানুষ ক্ষমা চাইতে এসেছে, তাকে এভাবে ইনসাল্ট করছো কেন? ইনসাল্ট? তুই আমার গ্রামকে ইনসাল্ট করছিস, আমার বাবাকে ছোট করছিস। যা এখান থেকে, তোর এই সেন্ট মাখা শরীর আমার বিছানায় ঠেকাবি না। হীর নবাবকে এক ধাক্কা দিল। নবাব সামলাতে না পেরে মেঝেতে পড়ে যেতে যেত কোনো মতে নিজেকে সামলালো। নবাবের ইগো এবার ফনা তুলে দাঁড়ালো। এই লিমিট ক্রস করছো কিন্তু। আমি ভাবলাম তুমি হয়তো একটু বুঝবে, কিন্তু তুমি তো আস্ত একটা আনকালচার্ড মেয়ে। কার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি? জঙ্গলি তো জঙ্গলি হয়। সারা জীবন এই কাদা আর গোবরের সাথেই থেকো তুমি। কি বললি? আমি জঙ্গলি? দাঁড়া, দেখাচ্ছি জঙ্গলি কারে বলে। বলা মাত্রই হীর তার মাথায় নিচে তুলোর শক্ত বালিশটা নিয়ে নবাবের মুখে সজোরে মারল। নবাব অপ্রস্তুত ছিল। বালিশে বাড়ি খেয়ে তার চশমা উড়ে গেল। ইউ, বালিশ দিয়ে মারলে আমাকে? এই নাও। নবাব অনু বালিশটা তুলে নিয়ে হীরের মাথায় মারল। শুরু হলো দুজনেরই বালিশ যুদ্ধ। তুলো উঠছে ঘরের ভেতর, যেন ধুলোর ঝড় উঠেছে। হীর বিছানা থেকে নেমে নবাবকে মারতে গেল, আর নবাব ওকে ঠেকাতে গিয়ে হীরের অন্যায় পা জড়িয়ে গেল। দুজনে একসাথে বিছানার উপর পড়ে গেল। নবাব নিচে আর হীর একদম তার উপরে। হীরের এলোমেলো চুলগুলো নবাবের মুখে এসে পড়েছে। ঘামের আর বুনো ফুলের এক তীব্র নেশাময়ী গন্ধ নবাবের নাকে লাগে। হীরের রাগী চোখ দুটো এখন নবাবের চোখে খুব কাছে। দুজনে দ্রুত হৃদস্পন্দন যেন একে অপরের কানে বাজছে। হীরের ঠোঁট দুটো রাগে কাঁপছে, নাকি অন্য কোনো শিহরণে বোঝা দেয়। এক অদ্ভুত নিস্তব্ধতা আর রোমাঞ্চকর বিদ্যুৎ খেলে গেল ঘরের পরিবেশে। নবাব হীরের কোমরে হাত রেখে ওকে একটু নিজের দিকে টেনে নিল। হীরের নিঃশ্বাস নবাবের গলায় গরম বাতাসের মতো লাগছে। ঠিক সেই মুহূর্তে খটখট। বাইরে হীরের বাবা কাশির শব্দ আর দরজায় টোকা। দুজনে যেন আকাশ থেকে পড়ল। হীর ঝটপট নবাবের উপর থেকে সরে গিয়ে ওনা ঠিক করলো। নবাব হাঁপাতে হাঁপাতে উঠে বসলো। বাবা নবাব, ঘুমাবো নাই? একটু বাইরে আসবা? নবাব দরজা খুলো। হীরের বাবা অন্ধকার উঠোনে দাঁড়িয়ে আছেন। তার মুখটা খুব মলিন। হীরে, বাবা, আমার তো টাকা পয়সা নাই। এই হীরা আমার মা মরা মেয়ে। ওর মা যখন মারা যায় ও তখন খুব ছোট। আমি ওকে বাবা মা দুই হয়ে বড় করছি। ও একটু তেরা, একটু রাগ বেশি, কিন্তু ওর মনটা কাছের মতো পরিষ্কার। ওরে তুমি কষ্ট দিও না বাবা, ও বড় ভালো মেয়ে। বাবার এই সচ্ছল কথাগুলো নবাবের কলিজায় গিয়ে লাগলো। নবাবের গলা ধরে এলো। সে কোনো মতে বলল, চাচা, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। হীরের বাবা চলে গেলেন। নবাব ঘরে ফিরে দেখলো হীর উল্টো দিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে, কিন্তু ওর কাঁধ কাঁপছে। ও নিঃশব্দে কাঁদছে। নবাব আর ঝগড়া করলো না। সে নিঃশব্দে হীরের পাশে গিয়ে শুয়ে পড়ল। দুজনের বালিশে সেই দেওয়ালটা সরিয়ে দিয়েছে আজ। নবাব ভাবছে, এই মেয়েটা কি সত্যি জঙ্গলি, নাকি আমি ওকে চিনতে ভুল করেছি? আর হীর ভাবছে, নবাব কি শুধু আমাকে করুণা করছে, নাকি ওর ওই পাথুরে মনে সত্যি একটু মায়া জন্মেছে? দুজনের মাঝখানে এখন আর রাগ নেই, আছে এক বুক না বলা কথা আর বৃষ্টির টিপ টিপ শব্দ। ভাবতে ভাবতে দুজনে কখন যে ঘুমিয়ে পড়ল তার নিজেরও জানে না। সকালবেলায় রোদটা টিনের চাল ভেদ করে সরাসরি নবাবের মুখে পড়ল। নবাব চোখ কসলাতে কসলাতে উঠে দেখল তার পাশে হীর নেই।
হুট করে তার কাল রাতের কথা মনে পড়ে গেল, সেই বালিশযুক্ত হীরের উপর পড়ে যাওয়া আর হীরের বাবার সেই করুণ অনুরোধ। নবাবের বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে উঠল। সে ঘর থেকে বেরিয়ে দেখল হীর উঠোনে কলপারে বসে নিজের শাড়ির আঁচল কোমরে গুজে নবাবের সেই কাদামাখা পাঞ্জাবিটা ধুয়ে ফেনা তুলে ফেলেছে। নবাবকে দেখে হীর মুখটা একটু বাঁকিয়ে পড়ল। ওরে আমার নবাব সাহেব, ঘুম ভাঙলো? এই নাও তোমার 7 রাজার ধন ইটালি পাঞ্জাবি ধুইয়া দিছি, এখন রোদে শুকাইলে আয়রন করে নিও। আর শোনো, শহরে গিয়ে যেন আবার আমার বদনাম কইরো না। নবাব মুচকি এসে পাঞ্জাবিটার দিকে তাকিয়ে বলে, হীর তুমি সত্যি অদ্ভুত হীর। কাল রাতে অত ঝগড়া করলে আর সকালে উঠে আমার জামা ধুয়ে দিচ্ছ, এটাকে কি আমি তোমার ভালোবাসা হিসেবে ধরে নেব? হাতের সাবানে ফেনা নবাবের দিকে ছিটিয়ে দিয়ে বলে, একদম না, আমি ধুইছি যাতে তোমার ওই কুঞ্জুস মা বলতে না পারে যে হীরের বাপের বাড়িতে গিয়ে জামা নষ্ট হয়েছে। ভালোবাসা পকেটে রাখো। নবাব হাসলো। ও বুঝতে পারছে হীরের এই রুক্ষ আবরণের নিচে একটা নরম মন আছে, কিন্তু রোমাঞ্চ বেশিক্ষণ স্থায়ী হলো না। নবাবের ফোন বেজে উঠল, ওর মায়ের কল। নবাব, অনেক হয়েছে, এবার ফিরে আয়। বাড়িতে তোর জন্য একটা বড় সারপ্রাইজ আছে, আর ওই মেয়েকে সাথে নিয়ে আসিস। ওর সাথে আমার কিছু জরুরি হিসাব বাকি আছে। নবাবের মা রাজিয়া বেগমের গলার স্বর শুনে নবাব বুঝলো বাড়িতে গেলে ঝড় উঠবে। শহরের দিকে জিপ গাড়ি ছুটছে, হীর জানালার বাইরে তাকিয়ে আছে। নবাব বারবার আর চোখে হীরকে দেখছে। হীরের কপাল একটা ঘামাচি হয়েছে। নবাবের ইচ্ছে করছে সেটা টিপে দিতে, কিন্তু সাহসে কোলাচ্ছে না। আচ্ছা হীর, তুমি কি শহরে গিয়ে একটু শান্ত থাকতে পারো না? মা কিন্তু তোমাকে মোটেও পছন্দ করছে না। একটু যদি বিনয়ী হতে। বিনয়ী মানে মাথা নিচু করে থাকবো? কখনো না। তোমার মা যদি আমাকে অপমান করে আমি কোনার পা ধুয়ে দেব? শোনো নবাব, হীর কখনো বাঁকতে জানে না, শুধু ভাঙতে জানে। উফ, তুমি আস্ত একটা ডিনামাইট। তোমাকে নিয়ে সংসার করা মানেই হলো 24 ঘন্টা বোমার উপর বসে থাকা। বোমা যদি ফাটে তবে তোমার আভিজাত্যই আগে পূর্বে। সাবধানে থেকো নবাব সাহেব। শহরের অট্টালিকায় পা রাখতে দেখা গেল রাজিয়া বেগম সোফায় বসে আছেন, আর পাশে এক সুন্দরী মেয়ে বসে নবাবের মায়ের হাতে পায়ে মাসাজ করে দিচ্ছে। মেয়েটির নাম শায়লা, নবাবের ছোটবেলার বন্ধু এবং রাজিয়া বেগমের পছন্দের পারফেক্ট পুত্রবধূ। আয় নবাব, বস। দেখ, শায়লা এসেছে। তুই যাওয়ার পর ও কত যত্ন করেছে আমার। আর এই যে হীর নাকি, তুমি তো দেখি আরও বেশি কালো হয়ে গেছো রোদে পুড়ে। যাও রান্নাঘরে গিয়ে আমাদের জন্য চা করে আনো। হীর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে শায়লার দিকে একবার তাকালো আর রাজিয়া বেগমের দিকে একবার। শায়লা হীরের দিকে একটা তাচ্ছিল্যের হাসি দিল। আনছি, গ্রাম্য মেয়েদের দিয়ে চা না বানানোই ভালো। ওরা তো চায়ের মধ্যে চিনি নাকি লবণ দেয় তা ঠিক নেই। নবাব, কেমন আছো? নবাব অপ্রস্তুত হয়ে গেল। হীর এবার কোমর বাঁধল। ওরে আমার মেম সাহেব, আপনার নখগুলো তো বেশ ধারালো দেখছি। তো আমার মা যদি আমাকে চা বানাতে বলে আমি তো বানাবই। তবে নবাব সাহেব, আপনার বন্ধুর জন্য আমি স্পেশাল গ্রাম্য চা বানাবো, যা খেলে উনি ওনার মেকআপ ভুলে যাবেন। হীর রান্নাঘরে গিয়ে এক গাদা আদা আর গোলমরিচ দিয়ে এমন এক কড়া চা বানালো যে শায়লা এক চুমুক দিয়ে কাশতে কাশতে সারা হয়ে গেল। বলছে এটা কি চা নাকি গরম মশলা শরবত? এটা হলো শুদ্ধির চা। শহরের ভেজাল মানুষের ভেতরে অনেক ময়লা থাকে, তো তা একটু পরিষ্কার করে দিলাম। ইউ বিচ! আন্টি, এখানে এজন্য এলাম। এই মেয়েটা অপমান করছে আর নবাব দেখছে। আমি থাকবো না, গেলাম। না শোন শায়লা, শোন, নবাব দেখলে মেয়েটা চলে যেত। বেশ হয়েছে। মা, তুমি কেন ওকে আনতে গেলে? আগে জানতাম তুমি কোনো না কোনো নাটক করবে। দূর, ভালো লাগে না। কত দূরের পথ পাড়ি দিয়ে এলাম। আমি আসি, বিশ্রাম নেব। রাতের বেলা নবাব ঘরে ঢুকে দেখলো হীর খুব গম্ভীর। সে ড্রেসিং টেবিলের সামনে বসে তার কানফুল খুলছে। নবাব হীরের পেছনে গিয়ে দাঁড়ালো। শায়লার সাথে অমন করলে কেন? ও তো মেহমান। মেহমান না তোমার হবু প্রেমিকা। আমি সব বুঝি নবাব। তোমার মা আমাকে তাড়ানোর জন্য এই মেয়েকে আনছে। তুমি কি চাও আমি চলে যাই? নবাব কিছু বলল না। বিছানায় গিয়ে শুয়ে পড়ে। হীরও মন খারাপ করে শুয়ে পড়ে। বিছানায় দুজন দু মেরুর মতো শুয়ে আছে। মাঝখানে সেই বড় বড়ের মতো বালিশ দেওয়াল।
নবাবের মাথায় তখন শায়লার বলা কথাগুলো ঘুরছে, আর হীরের মাথায় ঘুরছে নবাবের নীরবতা। হীর হঠাৎ অন্ধকারের মধ্যে উঠে বসলো। ওর কণ্ঠস্বরটা এবার একটু ভারী। নবাব সাহেব, কই বললা না তো? আপনার মা আর আপনার ওই রংচঙা বান্ধবী তো আমাকে বিদায় করার জন্য উঠে পড়ে লাগছে। সত্যি কি চান আমি এই বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যাই? নবাবের হার্টবিট এক মুহূর্তের জন্য থেমে গেল। সে উঠে বসলো। হীরের চোখের মনি দুটো চাঁদের আলোয় চিকচিক করছে। নবাবের খুব ইচ্ছে হলো হীরের হাতটা ধরে বলতে, তোমাকে ছাড়া এই ঘরটা আবার শ্মশান হয়ে যাবে। কিন্তু নবাবের সেই পূর্ণ ইগো আর আভিজাত্যের ভূত আবার মাথা চাড়া দিয়ে উঠল। আমি চাইলে কি তুমি থাকবে? তুমি তো নিজের জেদ ছাড়া আর কিছুই বোঝো না। আর মা যা করছেন সেটা তো তোমার ব্যবহারের কারণেই। তুমি যদি একটু নরম হতে। বুঝে গেছি, মানে আপনিও চান আমি চলে যাই। আপনার স্ট্যান্ডার্ড বান্ধবীর সাথে থাকলে আপনার ইজ্জত বাড়বে, তাই তো? ঠিক আছে, আমি কালই চলে যাব। নবাবী প্রাসাদে জঙ্গলি মেয়ের আর থাকার দরকার নেই। হীর ধপাস করে শুয়ে পড়ল আর মুখ ঘুরিয়ে নিল। নবাবের মনটা হু হু করে উঠল। সে বুঝতে পারছে হীরের খুব লেগেছে। সে একটু ইতস্তত করে বালিশের দেওয়ালটা টপকে হীরের একদম কাছে গেল। হীরের গায়ে সেই বনফুলের ঘ্রাণটা নবাবকে মাতাল করে দিয়েছে। সে খুব সাবধানে হীরের চুলে হাত রাখলো। হীর, শোনো না, রাগ করো কেন? আমি আসলে অমন করে বলতে চাইনি। আমি চাই তুমি। নবাবের হাত চুলে লাগতে হীর বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো, আর ওর গায়ে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। হাত সরাও, খবরদার আমারে ছোবে না। ওই হাত দিয়ে শায়লা মেম সাহেবের আদর করো কে? আমার শরীরে তোমার ওই বিষাক্ত ছোঁয়া দিবা না। বিষাক্ত? আমি তোমাকে মানাতে আসছি, ক্ষমা চাইতে আসছি, আর তুমি আমাকে ইনসাল্ট করছো। তুমি কি ভেবেছো আমি তোমার পায়ে পড়ে কাঁদবো? আমি নবাব, আমার দয়া বুঝতে শেখো। দয়া? তোমার দয়া আমি পায়ে পিসি। তুমি একটা পাথর, একটা মরা রোবট যে নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না। সে আবার কিসের পুরুষ? যাও ওই ড্রেসিং রুমে গিয়ে শালার আঁচল ধরে বসে থাকো। ইউ জঙ্গলি মেয়ে, তোমাকে ভালো কথা বলতে আসাই আমার ভুল। তোমার মুখে শুধু বিষ, সারাক্ষণ ঝগড়া আর চিৎকার। একটা মুহূর্তে শান্তিতে থাকতে দাও না। শান্তি চাইলে ওই মরা মানুষের দেশে যাও। হীরের সাথে থাকলে আগুনই সহ্য করতে হবে। এখন নিজে সীমানায় যাও, নয়তো এই বালিশ দিয়ে তোমার আমি আজকে শ্বাসরুদ্ধ করে মারবো। নবাব রাগে গড়গড় করতে করতে নিজের জায়গায় ফিরে গেল। ও মনে মনে নিজেকে গালি দিচ্ছে। কেন আমি এর কাছে ভালো হতে গেলাম? এর তো কোনো দিনই পরিবর্তন হবে না। কিন্তু বিছানায় শুয়ে নবাব আর চোখ বন্ধ করতে পারছে না। ও আর চোখে দেখলো হীর আবার নিঃশব্দে কাঁদছে। ও বুঝলো হীর কাঁদছে। নবাবের ইচ্ছে করছে সব রাগ ভুলে যেতে। একবার সিনিয়রিটি দেখাবে, একবার জঙ্গলিগিরি করবে। এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? কিন্তু ও যদি কাল সত্যি চলে যায়, না, ওকে যেতে দেওয়া যাবে না। কাল সকালে মায়ের ওই চালানটা আমাকে ভেস্তে দিতে হবে। হীর অন্ধকারে দেওয়ালের দিকে তাকিয়ে ভাবছে, মানুষটা তো পাষাণ কেন? একটু ওকে বলতে পারতো না যে হীর তুই কোথাও যাবি না? কাল সকালে নাস্তায় যদি সত্যি সত্যি ওরা কিছু করে, তবে আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। রাতে সেই তুমুল ঝগড়া পর সকালটা শুরু হলো এক অদ্ভুত থমথমে ভাব দিয়ে। শায়লা সকালে আবার আসে। শায়লা নবাবের বন্ধু, আগেও তার এই বাড়িতে যাতায়াত ছিল। রাজিয়া বেগম আর শায়লা রান্নাঘরে ফিসফিস করছিল। রাজিয়া বেগম হীরের তৈরি করে রাখা হালুয়ার বাটিতে চুপি চুপি অনেকটা জোলাপের ওষুধ মিশিয়ে দিল, যাতে এটা খেয়ে ওনার পেট খারাপ হয় আর দোষ পড়ে হীরের উপর। সকালে নাস্তার টেবিলে সবাই বসেছে, কিন্তু হীর গম্ভীর মুখে খাবার বেড়ে দিচ্ছে। রাজিয়া বেগম আজ বেশ হাসি খুশি, যেন মহাবিজয় আসন্ন। বৌমা, আজ তোমার হাতের হালুয়া একটু দাও তো, দেখি কেমন রেঁধেছ। শায়লা, তুমি একটু নাও। হীর হালুয়ার বাটিটা রাজিয়া বেগমের দিকে এগিয়ে দিতে যাচ্ছিল। ঠিক তখনই নবাবের নজর পড়ল বাটির এক কোণে পড়ে থাকা একটা ছোট্ট ওষুধের কাগজের টুকরোর দিকে। নবাব ছট করে বুঝে গেল এটা তার মায়ের কোনো নোংরা চাল। সে দেখল হীরও কিছুটা সন্দেহ করেছে। নবাব হুট করে হীরের হাত থেকে বাটিটা কেড়ে নিয়ে বলল, কেন রে নবাব? বউ রেঁধেছে, একটু খেয়ে দেখি ও আমায় মারতে চায় কি না, খাওয়াতে চায়। মা, আমি জানি তুমি কি করতে চাইছো। আর শাহেলা, তুমিও এই নাটকে সামিল আছো। আমি দেখেছি বাটিতে কি ফেসানো হয়েছে।
হির অবাক হয়ে নবাবের দিকে তাকালো। নবাব কি তবে হিরের পক্ষ নিচ্ছে? নবাব হিরকে উদ্দেশ্য করে কিন্তু সরাসরি না তাকিয়ে বলে, এই যে জঙ্গলি মেয়ে, তুমি কি ভেবেছো তুমি খুব বুদ্ধিমতী? রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে খেয়াল করতে পারো না, খেয়াল রাখতে পারো না? কাল থেকে এই রান্নাঘরের চাবি তোমার কোমরে থাকবে। মা বা শায়লা কেউ এখানে তোমার অনুমতি ছাড়া ঢুকবে না। হির মনে মনে হাসলো। নবাব সরাসরি বলছে না যে সে হিরকে বিশ্বাস করে, কিন্তু সে হিরের দায়িত্ব আর ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। নবাব, তুমি একটা অসভ্য মেয়ের জন্য আন্টির অপমান করছো। শায়লা, তুমি মেহমান হয়েই থাকো। আমার বউ জঙ্গলি হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু সে কাউকে বিষ খাওয়ানোর মতো নিচু মনের না। আর হির। নবাব এবার হিরের দিকে ফিরল। হিরের হৃদস্পন্দন বেড়ে গেল। সে ভাবল নবাব হয়তো এবার আই লাভ ইউ টাইপ কিছু বলবে, কিন্তু নবাব তো নবাবই। হির, তুমি ভেবো না যে আমি তোমাকে খুব ভালোবাসি বলে এসব করছি। আসলে তোমার হাতের ওই বিশ্রী ঝাল রান্না খেয়ে আমার পেটের চামড়া শক্ত হয়ে গেছে। এই সামান্য ওষুধ তোমার কিছুই হবে না। তাই তোমাকে বাঁচানো মানে আমার রইছে ঘর বাঁচানো, বুঝলে? হির এবার খিলখিল করে হেসে উঠল। নবাব সরাসরি স্বীকার না করলেও হিরের জন্য সবার সামনে রুখে দাঁড়িয়েছে। এটাই হিরের কাছে অনেক বড় পাওয়া। নবাবের এই তেরা ভালোবাসায় হিরের মন ছুঁয়ে গেল। সে মনে মনে বলল, পাথরটা গলতে শুরু করেছে রে হির, এখন শুধু একটু আগুনের তাপ দেওয়া বাকি। রাজিয়া বেগম রাগে গজগজ করতে করতে ঘরে চলে গেলেন। শ্যালো ব্যাগ গুছিয়ে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হির ডাইনিং টেবিলের উপর হাত রেখে নবাবের দিকে তাকালো। তা নবাব সাহেব, আবার আমার জন্য তো অনেক ওকালতি করলেন, এখন এই জঙ্গলি বউকে নিয়ে কি করবেন? আজ তো বিকেলে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। করতে যাব না তো কি করব? তোমাকে এই বাড়িতে একা রেখে গেলে তুমি তো আস্ত দালানটাই কামড়ে খেয়ে ফেলবে। যাও, গিয়ে রেডি হও। আর শোনো, এই গ্রামে শাড়ি পরবে না, একটা ভালো ড্রেস পরো। হির মুচকি হেসে চোখের কোণ দিয়ে নবাবকে দেখে নিল। নবাব আয়নে নিজের চেহারা দেখছে ঠিকই, কিন্তু আর চোখে সেও হিরের হাসির ঝলক উপভোগ করছে। বিকেলে নবাব তার খোলা জিপ গাড়ি বের করলো। হির একটা লাল রঙের জমকালো শাড়ি পরেছে, কপালে বড় একটা লাল টিপ। নবাবকে দেখে হিরের মনে হলো সে সত্যি কোনো রাজপুত্রের সাথে ঘুরতে যাচ্ছে। গাড়িতে উঠো, আর খবরদার রাস্তায় কোনো দুধের ক্যান বা ঘাসের বোঝা দেখলে লাভ দেবে না। আর আপনিও সাবধানে চালাবেন নবাব সাহেব, কাদা দেখলে কিন্তু আমার হাত নিষ্পিস করে। গাড়ি চলতে শুরু করলো। ফুরফুরে বাতাসে হিরের চুলগুলো নবাবের মুখে এসে লাগছে। নবাব বারবার সরাচ্ছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি। হির মনে মনে ভাবল, এই মানুষটা মুখ ফুটে কোনোদিন বলবে না আমায় ভালোবাসে, কিন্তু ওর কাজের মধ্যেই তো সব লুকোনো আছে। নবাবের খোলা জিপ গাড়িটা ধুলো উড়িয়ে মেঠো পথ পেরিয়ে পিচঢালা সরু রাস্তায় উঠেছে। নবাবের পরনে আজ কালো রঙের একটা ব্যান্ডের টি শার্ট, আর হির পরেছে নীল রঙের একটা সুতি শাড়ি। বাতাসে হিরের চুলের বিনুনি বারবার নবাবের নাকে মুখে বাড়ি খাচ্ছে। নবাব এক হাত দিয়ে চুল সরাতে সরাতে বলে, হির, তোমার এই চুলে কি আঠা মেখেছ? বারবার আমার মুখে এসে পড়ছে কেন? গাড়ি চালানো দায় হয়ে যাচ্ছে। হির চুলগুলো গুছিয়ে নিয়ে মুখ টিপে হেসে দেয়। ওরে আমার বাবু রে, বাতাসের ওপর কি আমার হাত আছে? আপনার গাড়ির যেমন ছাদ নাই, আমার চুলেও তেমন লাগাম নাই। সহ্য করতে না পারলে গাড়ি থামান, আমি নেমে হেঁটে যাচ্ছি। থামাবো না তো কি করব? তোমাকে নিয়ে ঘুরতে বের হওয়া মানেই হলো নিজের প্রেশার বাড়ানো। আচ্ছা, এই নীল শাড়িটা কি আজই পরতে হলো? তোমাকে তো পুরাই একটা জঙ্গলি ময়ূরের মতো লাগছে। ময়ূর? আমি তো জানতাম ময়ূর সুন্দর, আপনি তো দেখি ইনডাইরেক্টলি আমার রূপের প্রশংসা করতেছেন নবাব সাহেব। তা স্বীকার করতে এত লজ্জা কিসের? নবাব একটু অপ্রস্তুত হয়ে হুট করে হার্ট ব্রেক করলো। প্রশংসা? আমার রুচি কি এতই খারাপ? আমি শুধু তোমার কালার সেন্স নিয়ে কথা বলছি। গাড়িটা ঝটকা দিয়ে থামার কারণে হির প্রায় নবাবের গাড়ির উপর গিয়ে পড়ল। হিরের কপালটা গিয়ে ঠেকলো নবাবের কাঁধে। এক মুহূর্তের জন্য দুজনে নিঃশ্বাস থমকে গেল। হির নবাবের চোখের দিকে তাকালো। সেখানে বিরক্তি ছিল না, ছিল এক ধরনের নেশাময়ী মুগ্ধতা। নবাবও দেখলো হিরের নাকের ছোট্ট নলকটা বিকেলের রোদে চিকচিক করছে। লেকের পাশে গাড়ি থামিয়ে নবাব ভাব মারার জন্য এক জায়গায় দাঁড়ালো। হির দেখলো দূরে এক ফুচকাওয়ালা বসে আছে। নবাব সাহেব, ওই যে ফুচকা, চলেন খাই।
আপনি তো কেবল পিৎজা বার্গার চেনেন, আসল জিনিস তো খানই নাই। ফুচকা ওগুলো আনহাইজেনিক, রাস্তার ধুলোবলি মেশানো খাবার আমি খাই না। ধুলোবালি না খাইলে পেটের রোগ সারে না, চলেন তো। হির জোর করে নবাবকে টেনে নিয়ে গেল। নবাবের হাতটা যখন হির ধরল তখন নবাবের সিদ্ধার দিয়ে একটা মৃদু শিহরণ বয়ে গেল। নবাব হাত ছাড়িয়ে নিল না, বরং হিরের পিছু পিছু চুপচাপ গেল। ফুচকা খাওয়ার সময় হিরের কপালে ঘাম জমেছে। নবাব পকেট থেকে একটা সিল্কের রুমাল বের করে হিরের দিকে এগিয়ে দিল। এই নাও, মুখটা মোছো, তোমাকে দেখতে আসলেও কুলি মজুরের মতো লাগছে। এই রুমালটা কেড়ে নিয়ে বলে, কুলি মজুর হলেও আমি আসলি, আপনার মতো পাউডার মাখা নবাব না। আর এই রুমাল দিয়ে মুখ মুছলে কি আমি আপনার মতো ফর্সা হয়ে যাবো? নবাব জবাব দিল না, শুধু তাকিয়ে রইল হিরের হাসি খুশি মুখের দিকে। ও মনে মনে ভাবছে, এই মেয়েটা ঝগড়া না করলে কি ওর পেটের ভাত হজম হয় না? অথচ এই ঝগড়াটাই কেন জানি এখন আমার নেশা হয়ে যাচ্ছে। আকাশ হঠাৎ কালো হয়ে এলো। লেকের পানির উপর ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। নবাবের জিপের কাছে ফিরে এলো দুজন। আকাশের অবস্থা ভালো না, চলো ফিরতে হবে। আর একটু থাকেন না, দেখেন বাতাসটা কত সুন্দর। বাতাসে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে দিল। নবাব হিরে পেছন দাঁড়িয়ে হিরে নীল শাড়ির আঁচলটা উঠতে উঠতে এসে নবাবের মুখে জড়িয়ে গেল। নবাব আঁচলটা সরতে কেউ সরল না, সে হিরের একদম কাছে গিয়ে দাঁড়ালো। হির, তুমি যখন চুপ থাকো তখন তোমাকে আসলেও ভালো লাগে। হির চমকে ফিরে তাকালো। দুজনের দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি। নবাবের চোখে গভীরতা দেখে হিরো যেন খেয়ে হারিয়ে ফেল। ওর মনে হলো নবাবের এই রুক্ষ কথার পেছনে একটা বিশাল সমুদ্র লুকিয়ে আছে। হির কিছু একটা বলতে যাচ্ছিল, হয়তো কোনো প্রেমের কথা, হয়তো কোনো অনুভূতির কথা। ঠিক সেই মুহূর্তেই প্রথম বৃষ্টির ফোঁটা নবাবের নাকে পড়ল। ধুর, সব সময় রোম্যান্স, মানে সব সময় আবহাওয়াটা আপনার মতোই খিটখিটে। গাড়িটা যখন চলছে তখন মুষলধারে বৃষ্টি শুরু হলো। নবাব বৃষ্টির ঝাপটায় চোখ মেলতে পারছে না, আর হির মনে সুখে ভিজছে। শীত, বৃষ্টি শুরু হলো, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। হির, আমার ল্যাপটপ ব্যাগটা পেছনে, ওটা ধরো, ভিজে যাচ্ছে। ল্যাপটপ পরে বাঁচান, আগে নিজেরে বাঁচান নবাব সাহেব। দেখেন তো বৃষ্টিটা কত মধুর। হির নবাবের হাতটা ধরে ঝাঁকুনি দিল। নবাব বিরক্ত হওয়ার ভান করলো। হিরে ভেজা চুলের পানি সেটা যখন ওর মুখে লাগলো তখনও নিজের অজান্তেই মুচকি হাসলো। জানি না কাল সকালে তোমার সাথে আবার কি নিয়ে যুদ্ধ হবে, কিন্তু এই বৃষ্টি আর তোমার এই পাগলামি আমি কোনোদিন ভুলবো না। নবাবের জিপের ছাদ খোলা ছিল, তাই দুজনেই ভিজে একাকার। বাড়িতে ফেরার পর থেকে নবাবের হাসি আর হালকা জ্বর শুরু হলো। রাজিয়া বেগম ঘর নেই, তিনি রাগে পাশের বাড়িতে এক আত্মীয়র বাসায় গিয়েছেন। শ্যালাও আপাতত গুটিয়েছে। বাড়িতে এখন শুধু নবাব আর হির। নবাব খাটে শুয়ে কম্বল মুড়ি দিয়ে কাঁপছে। হিরো এক বাটি গরম পানি আর তোয়ালে নিয়ে ঘরে ঢুকলো। নবাবের কপালে হাত দিতে এসে চমকে উঠল। ওরে আমার শহরের ঠুনকো বাবু, একটু বৃষ্টিতে ভিজা কি জ্বর আসলো? জঙ্গলিদের শরীর তো পাথরের মতো শক্ত হয়, কিন্তু আপনার তো দেখি মোমের শরীর। নবাব কম্বলের ভেতর থেকে মুখ বের করে লাল চোখে তাকিয়ে বলল, বেশি কথা বলবে না হির, মাথায় যন্ত্রণা হচ্ছে, আর তোমার এই কড়া ঝাল খিচুড়ির গন্ধে আমার শরীর আরো খারাপ লাগছে। আমাকে শান্তি দাও। শান্তি দিচ্ছি, দাঁড়ান। হির নবাবের কপালে ভেজা তোয়ালে দিয়ে জলপট্টি দিতে লাগলো। নবাবের খুব আরাম লাগছে। হিরের হাতের স্পর্শে এক ধরনের অদ্ভুত শীতলতা আছে। নবাব চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করছে। হিরে মনে হচ্ছে এ লোকটা যখন শান্ত থাকে তখন তাকে দেখতে আসলো রাজপুত্রের মতো লাগে। পাষাণটা তো দেখছি জ্বরের ঘোরেও রাগ দেখায়, অথচ মুখটা কেমন মাসুম হয়ে আছে। ইচ্ছে করতেছে কপালে একটা থাপ্পড় দিয়ে সব রাগ মিটিয়ে দেই, আবার কেন জানি মায়াও লাগছে। হির নবাবকে জোর করে উঠিয়ে বসালো। এক চামচ তিতা ওষুধ নিয়ে ওর মুখের সামনে ধরলো। আমি এই ওষুধ খাবো না, এটা খুব তিতা, আমাকে ডাবের পানি দাও। ডাব এখন কই পাবো? সিনিয়রের হুকুম, হা করুন, নয়তো চিমটি দিয়ে মুখ হা করাবো। নবাব বাধ্য হয়ে মুখ খুলল। ওষুধ খাওয়ার পর তার মুখ কুচকে গেল। হির হাসতে হাসতে একটা মিশ্রি ওর মুখে পড়ে দিল। নবাব তখন হুট করে হিরের হাতটা ধরে ফেল। কিছুক্ষণ নিস্তব্ধতা। হির, তুমি কি সত্যি আমাকে ঘৃণা করো, নাকি ওই ঝগড়াগুলো শুধুই তোমার অভিনয়? হিরের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো না। ঘৃণা করব কেন? আপনি তো ঘৃণারও যোগ্য না।
আপনি হলেন একটা মস্ত বড় আপদ। তবে এই আপদটা না থাকলে আমার দিন কাটে না যেন। নবাব হীরের চোখের দিকে তাকালো। হীরের চোখে তখন একরাশ মায়া। নবাবের ইচ্ছে করলো বলে দিতে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি হীর। কিন্তু তার পরিবর্তে সে মুখ ঘুরিয়ে নিল। হীর বুঝতে পারছি তুমি আসলে আমার সেবা করছো, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাকে আবার ঝগড়ায় হারাতে পারি। তোমার এই শয়তানি বুদ্ধি আমি সব জানি। মনে মনে হাসলো। সে জানতো নবাব কোনোদিন সরাসরি ভালো কথা বলবে না। তবে এই আপদটা না থাকলে আমার দিন কাটে না কেন জানি। গাধা একটা। মনের খবর তো চোখেই দেখা যায়, মুখে স্বীকার করার দরকার কি? রাত গভীর হয়েছে। নবাবের জ্বর একটু কমেছে। সে গভীর ঘুমে আচ্ছন্ন। হীর নবাবের পায়ের কাছে বসে ওর পায়ে তেল মালিশ করে দিচ্ছিল যাতে ক্লান্তি কমে। একসময় হিরো ক্লান্ত হয়ে বিছানার এক কোণে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে নবাবের ঘুম ভাঙল। সে দেখল হীর ওর পায়ের কাছে একদম জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। নবাবের বুকের ভেতরটা এক ধরনের হাহাকার করে উঠল। সে আলতো করে হীরকে টেনে নিজের পাশে শুইয়ে দিল। হীরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করল, জঙ্গলি মেয়ে, তুমি আমার জীবনটা এলোমেলো করে দিলে। তোমাকে আমি কোনোদিন বুঝতে দেব না যে তুমি আমার হৃদস্পন্দন হয়ে গেছো, কারণ তুমি জানলে তো আমার মাথায় চড়ে বসবে। হীর ঘুমের ঘোরে নবাবের শার্টের কোণাটা শক্ত করে ধরে নবাবের গায়ের সাথে মিশে এলো। নবাবের মুখে এক চিলতে হাসি ফুটল। নবাবের জ্বরটা একটু কমতেই তার নবাবী ইগো আবার চাঙ্গা হয়ে উঠল। সে সকালে যখন চোখ মেলল দেখল হীর তখনও তার পায়ের কাছে কুণ্ডলি পাখি ঘুমিয়ে আছে। নবাবের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য মোলায়েম হয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে তার মনে পড়ল কাল রাতের দুর্বলতার কথা। সে ভাবল, আমি কি সত্যি কাল রাতে ওর মাথায় হাত বুলিয়েছিলাম? ছি, আমি কি শেষে এই জঙ্গলি মেয়ের মায়ায় পড়ছি? নবাব খুব শক্তপণে নিজের পা সরিয়ে নিল, কিন্তু হীরের ঘুম পাতলা। সে চট করে উঠে বসলো। এলোমেলো চুল, চোখে ঘুমের রেশ। এই অবস্থাতেও হীরকে দেখে নবাবের দম আটকে গেল। সে মুখটা তিতা করে বলল, হীর, এই যে আমার পায়ের কাছে কি ডিউটি দিচ্ছিলে, নাকি ঘুমের ঘোরে আমাকে চোর ভেবে পাহারা দিচ্ছিলে? চোখ কসলাতে কসলাতে বলল, ওরে আমার কৃতজ্ঞ নবাব রে, সারা জল পড়তে দিলাম, পা টিপে দিলাম, এখন সকাল হতেই তেজ দেখাচ্ছেন। আপনার এই মরা শরীরটা জ্যান্ত করছি আমি, আর আপনি আমারে চোর বানাইছেন। আমি কি তোমাকে বলেছি সেবা করতে? আমি তো জ্বরের ঘোরে অঘরে ছিলাম। তুমি নিশ্চয়ই সুযোগ পেয়ে আমার পার্স থেকে টাকা চুরি করার ধান্দা করছিলে, তাই না? হিরে পারে বিছানা থেকে এক লাফে নামলো। রাগে ওর নাসারন্ধ ফুলে উঠেছে। সে তেজ দেখিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর হীর রান্নাঘর থেকে এক বড় বাটি ভর্তি চিরার জাউ আর করলার রস নিয়ে এলো। নবাব ওটা দেখে আঁতকে উঠল। এটা কি? আমি এই নোংরা ঘাস পাতা খাবো না, আমাকে স্যান্ডউইচ আর কফি দাও। চুপচাপ এটা গিলবেন নবাব সাহেব। শরীরের ভেতর যে বিষ জমছে, এই করল্লার রস না খাইলে ওটা নামবে না। স্যান্ডউইচ আপনার ওই শায়লা মেম সাহেবের জন্য রেখে দেন। হা করেন। খবরদার হীর, আমার ব্যক্তিগত খাবারে নাক গলাবে না। তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো, জেলখানার জেলার হওনি। বউ হিসেবেই তো বিষ খাওয়াচ্ছি না, পথ্য দিচ্ছি। আর যদি বেশি তরপান, তবে এই পুরো করল্লার রস আপনার ওই ধবধবে সাদা পাঞ্জাবির উপরে ঢেলে দিব। মনে আছে তো প্রথম দিনের কথা? নবাব প্রথম দিনে কাদা ছোড়ার কথা মনে করে দমে গেল। সে অনিচ্ছা সত্ত্বেও এক চুমুক করলার রস দিল। উফ, জীবনটা যেন তেতো হয়ে গেল তার। নবাব তার আলমারি খুলে দেখলো হীরের কয়েকটা সুতি শাড়ি আর দামি স্যুটের পাশে ঝুলে আছে। নবাবের মেজাজ আবার গরম হলো। সে হীরের শাড়িগুলো হ্যাসকেটানে বের করে খাটের উপর ছুঁড়ে মারল। হীর, তোমার এই সস্তা শাড়িগুলো আমার ইতালিয়ান স্যুটের পাশে কেন? ওগুলোর সুতো উঠে আমার কাপড়ে লাগছে। নিজের লিমিট শেখো। হীর তখন ঘর ঝাড়ু দিচ্ছিল। শাড়িগুলো মাটিতে পড়তে দেখে সে ঝাড়ু ফেলে এগিয়ে এলো। সস্তা শাড়ি? তুই আমার শাড়ি সস্তা বললি? এই শাড়ি আমার বাবা কষ্ট করে কিনা দিছে। তোর ওই ইতালির কোটস দিয়ে কি আমার বাবার ভালোবাসার দাম হবে? তুই তো একটা রোবট, মানুষের ইমোশন বুঝিস না। ইমোশন দিয়ে পেট চলে না হীর, স্ট্যান্ডার্ড বলে একটা কথা আছে। তোমার এই রুচি দিয়ে তুমি কোনোদিন আমার লেভেলে আসতে পারবে না। তোর লেভেলে যাওয়ার শখ আমার নাই। তুই থাক তোর টাকা আর অহংকার নিয়ে। আমি চললাম বাবার বাড়ি। হীর ব্যাগ গোছাতে শুরু করলো। নবাবের বুকটা ধক করে উঠল, কিন্তু সে মুখ ফুটে বলল না, যেও না। সে দরজার পাশে দাঁড়িয়ে তাড়ামি করে বলল, যাও,
গেলে বাঁচি, ঘরটা অন্তত পরিষ্কার থাকবে। তবে মনে রেখো, এবার গেলে আর ফিরতে পারবে না। হির ব্যাগ নিয়ে দরজার কাছে যেতেই হোঁচট খেল নবাব। হির বলে চিৎকার করে ওকে ধরতে গেল। দুজনের হাত আবারও স্পর্শ করলো। 1 সেকেন্ডের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। হিরের চোখে জল আর নবাবের চোখে অপরাধ বোধ, কিন্তু কেউ হার মানল না। নবাব হাত ছেড়ে দিয়ে রুক্ষ গলায় বলল, দেখে চলতে পারো না? মেঝেতে কি তোমার ওই গ্রামের কাদা আছে যে পিছলে যাচ্ছে? তোর সাহায্যের দরকার নাই, তুই শুধু দেখবি আমি কেমনে এই বাড়ি ছেড়া যাই। হির হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। নবাব বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। সে দেখলো হির গেট পর্যন্ত গিয়েও দাঁড়িয়ে আছে। হয়তো সে ভাবছে নবাব পেছন থেকে ডাকবে। নবাবের ঠোঁটে কথাগুলো আসছে, মাফ করে দাও হির, তুমি আমার আভিজাত্যের চেয়েও দামি। কিন্তু নবাবের ইগো তাকে পাথর করে রাখলো। হির মনে মনে হাসলো। সে জানে নবাব আড়াল থেকে তাকে দেখছে। সে ভাবলো, গাধাটা মনে মনে মরছে আমার লেগে, অথচ মুখে শুধু বিষ। দাঁড়া, তোরে কেমনে সোজা করতে হয় হির ভালোই জানে। হির ব্যাগ হাতে নিয়ে যখন হনন করে মেন গেট দিয়ে বেরিয়ে গেল, নবাব তখন বেলকুনিতে দাঁড়িয়ে নিজের চুল খামচে ধরছে। ওর ভেতরের সত্তাটা চিৎকার করে বলছে, ওকে থামা নবাব, ও চলে গেলে তোরে বিশাল অট্টালিকা শ্মশান হয়ে যাবে। কিন্তু বাইরে নবাবই ইগো বলছে, না, ও আসুক, নিজের ভুল স্বীকার করে। জঙ্গলি মেয়েকে বেশি লাই দিতে নেই। রিক্সায় উঠে বসতে আকাশ ভেঙে বৃষ্টি নামলো, যেন প্রকৃতি হিরের মনের মতন মেজাজ খারাপ। ওদিকে নবাব আর বেশিক্ষণ থাকতে পারল না। সে চাবি নিয়ে জিপ গাড়িটা স্টার্ট দিল, মনে কোণে ভয়। এই বৃষ্টিতে মেয়েটা যদি বিপদে পড়ে। রিক্সায় বসে ভিজছে আর মনে মনে নবাবকে উদ্ধার করছে। পাষাণ একটা পাথর রোবট, একটুও মায়া নেই, একবারও ডাক দিল না। ঠিক তখনই বিকট শব্দে হর্ন বাজিয়ে একটা কালো জিপ রিক্সার সামনে আড়াআড়িভাবে এসে দাঁড়ালো। নবাব গাড়ি থাকিয়ে নামলো। তার দামি শার্ট মুহূর্তে ভিজে গায়ের সাথে লেপটে গেছে। সে গিয়ে সরাসরি রিক্সার হুডিটা নিচে নামিয়ে দিল। নামো, এখনই নামো বলছি। কেন নামো? আপনি তো বললেন গেলেই বাঁচেন, এখন কি আবার ঝগড়া করার মানুষ পাচ্ছেন না বলে রাস্তা আটকাচ্ছেন? নবাব ভিড়কে একরকম জোর করে রিক্সা থেকে নামিয়ে বলে, চিৎকার করবে না হির, এই ঝুম বৃষ্টিতে তুমি একা গ্রামে যাবে? কোনো সেন্স আছে তোমার? ভিজে তো একাকার হয়ে গেছো। ভিজলে আপনার কি? আমি জঙ্গলি মেয়ে, বৃষ্টিতে আমাদের কিছুই হয় না। আপনি যান, গিয়ে আপনার ইতালিয়ান স্যুটে ইস্ত্রি দেন। রাস্তার পাশে তখন কেউ নেই, শুধু বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। নবাব হিরের দুহাত শক্ত করে ধরে নিজের খুব কাছে টেনে নিল। হিরের ভেজা চুলের পানি ছিটা নবাবের চোখে মুখে লাগছে। তুমি কি চাও আমি সবার সামনে হাত জোর করে মাপ চাই? আমি তোমাকে বলেছি না আমার লিমিট ক্রস করবে না? তুমি কেন যাও? লিমিট তো তুই ক্রস করছিস নবাব। তুই আমার বাবার দেওয়া শাড়ি মাটিতে ফেলছিস। তুই আমার সম্মান দিতে পারিস না, তুই শুধু টাকা চিনিস। ছাড় আমারে। হির ধাক্কা দিতে গিয়েও নবাবের পায়ের উপর পা দিয়ে দিল। অমনি দুজন তাল হারিয়ে রাস্তার ধারে ঘাস আর কাদের উপর আশ্রে পড়ল। নবাব নিচে আর হির তার বুকের উপর। হুবহু প্রথম দিনের মতো অবস্থা, কিন্তু আজ পরিবেশটা অন্যরকম। নবাবের হাত দুটো হিরের কোমরে। বৃষ্টির ঝাপটা হিরের কাজল লেপটে গেছে। চোখের জল আর বৃষ্টির জল এক হয়ে মিশে গেছে। নবাব হিরের চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। আমি কি সত্যি অতটা খারাপ হির? আমি শুধু চাই তুমি আমার মতো হও, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি যেমন আছো সেটাই তোমাকে হীরা করে রেখেছে। হির নবাবের কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল। নবাবের চোখে আজ কোনো অহংকার নেই, শুধু এক অদ্ভুত হাহাকার। হির নিজের অজান্তেই নবাবের শার্টের কলারটা খামছে ধরল। তুই যদি সব সময় এমন নরম করে কথা বলতিস তবে তো আমি তোর মাথায় তোকে করে রাখতাম, কিন্তু তুই তো শুধু খোঁটা দিতে জানিস। নবাব হিরের কপালে লেগে থাকা কাদাটা আঙ্গুল দিয়ে আলতো করে সরিয়ে দিল। ওর আঙ্গুলের ছোঁয়ায় হিরের সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। নবাবের ঠোঁটে এক মিলান হাসি ফুটল। সে স্বীকার করল না যে সে ভালোবাসে, কিন্তু ওর চাহনিতে সব লেখা ছিল। আমি তোমাকে মাথায় তুলতে চাই না হির, কারণ সেখান থেকে তুমি লাভ দেবে। আমি চাই তুমি আমার পাশে থাকো, এই ঝগড়া করার জন্য হলেও থাকো। নবাব হিরকে কোলে তুলে জিপে বসালো। হির আর বাধা দিল না, শুধু মুচকি হাসলো। গাড়িতে ওঠার পর নবাব আবার তার পুরনো ফর্মে ফিরে এলো। এখন আবার বেশি ইমোশনাল হয়ে যেও না। তোমাকে নিয়ে আসলাম কারণ আমার ড্রয়িং রুমে কাদা পরিষ্কার করার লোক নেই। তুমি যে কাদা মাখিয়েছ
সেটা তোমাকেই ধুয়ে দিতে হবে। ওরে আমার কাজ পাগল নবাব রে, কাদা আমি ধুমু নাকি তোর ওই দামি স্যুটে আবার মাখামু সেটা কাল সকালে টের পাবা। আপাতত গাড়ি চালাও, আমার খুব খিদা লাগছে। খিদা? বাড়িতে গিয়ে ওই যাও আর করলার রসই খাবে তুমি। আজ রাতটা তোমার উপবাস। তাইলে তুমিও উপবাস। খবরদার আমার বিছানায় আসবা না। আজকে মাঝখানে কোলবালিশ না, ইটের দেওয়াল দিমু। আর চোখে হিরের দিকে তাকালো। হিরের ভেজা শাড়ির নীল রংটা বৃষ্টির দিনে আরো উজ্জ্বল লাগছে। নবাব মনে মনে হাসলো। সে জানে এই জঙ্গলি মেয়েটার সাথে সারা জীবন ঝগড়া করতে হলেও সে রাজি, শুধু ও যেন ছেড়ে না যায়। নবাব আর হির যখন কাদামাখা অবস্থায় বাড়িতে ঢুকলো তখন মনে হচ্ছে তারা যেন কোনো কুস্তি প্রতিযোগিতা থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরছে। ড্রয়িং রুমে রাজিয়া বেগম বসেছিলেন তার সেই চিরচেনা গম্ভীর মুখে। সাথে ছিল শায়লা, যাকে তিনি এখনো বিদায় করেননি। তাদের দুজনকে এই অবস্থায় দেখে রাজিয়া বেগমের হাত থেকে তসবির মালা পেরেই পড়ে যাচ্ছিল। রাজিয়া বেগম সোফা থেকে ঝট করে উঠে দাঁড়ালেন। শায়লা তার দামি রুমাল দিয়ে নাক টিপে ধরল, যেন কোনো নরক থেকে লোক এসেছে। নবাব, এ কি অবস্থা তোদের? তুই তো আমার বংশের মান সম্মান এই মেয়ের সাথে কাদার মধ্যে মিশিয়ে দিলিছি। ও মাই গড নবাব, তুমি এই জঙ্গলি মেয়ের জন্য নিজের $5,000 গাড়ি আর শার্ট নষ্ট করলে। ইউ লুক লাইক এ ডার্টি ভিলেজার। নবাব নিজেরই অস্বস্তি লাগছিল, কিন্তু হিরের দিকে তাকাতে সে দেখলো কোমরে হাত দিয়ে তৈরি। নবাব গলা পরিষ্কার করে তারপর দেখানোর চেষ্টা করলো। মা, বেশি কথা বলো না তো। রাস্তায় গাড়ি স্লিপ করেছিল আর হিরকে আমি ফিরিয়ে এনেছি, কারণ ওর বাবার কাছে গেলে গ্রামবাসী ভাবতো আমি ওকে ভয় পেয়েছি। আমি নবাব, আমি কাউকে ভয় পাই না। হির নবাবের দিকে তাকি মুখ ভেঙচিয়ে বলে, ওরে আমার বীর পুরুষ রে, গাড়ি নাকি স্লিপ কাটছে? আপনি নিজেই তো আমার রিক্সার সামনে এসে কুস্তিগিরদের মতো লাফ দিছেন। আর শোনো শাশুড়ি মা, আপনার ছেলে নিজের ইচ্ছায় কাদায় নামছে, আমার দোষ দিয়েন না। সেখানে আর দাঁড়ালো না হির, চলে গেল। রুমে ঢুকতে নবাব বাথরুমে ঢুকে গেল। হির বাইরে দাঁড়িয়ে চিৎকার করছে, বের হও নবাব সাহেব, আমি আগে ভিজছি, আমার ঠান্ডা লাগবে। তুমি তো এসির মানুষ, তোমার কিচ্ছু হবে না, বের হও বলছি। অসম্ভব, এই ময়লা গায়ে আমি 1 সেকেন্ডও থাকবো না। তুমি ওই বেসিনে গিয়ে মুখ ধুয়ে নাও, আর খবরদার আমার বাথরুমে কাদা ছিটাবে না। মিনিট 10 পর নবাব তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়ে এলো। তার চুলগুলো ভেজা, চোখে একটা অদ্ভুত ক্লান্তি। হির তখন রেগে মেগে নবাবের একটা দামি সিল্কের তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকতে চাইল। এই, ওটা আমার পার্সোনাল তোয়ালে, ওটা ধরলে কেন? তোমার জন্য আলাদা গামছা আছে না? গামছা শুকায় নাই, তোমার এই বিদেশি তোয়ালে দিয়েই আমি আজকে কাদা মুসমু। নবাবী ইজ্জত তো কাদার সাথে গেছেই, এখন তোয়ালে বাঁচাইলে কি করবা? নবাব তোয়ালের এক কোণা ধরল, হির অন্য কোণা। শুরু হলো তোয়ালে টানা হেঁচড়া। টানতে টানতে হির হুট করে নবাবের একদম কাছে চলে এলো। নবাবের ভেজা শরীরে ঠান্ডা ভাবটা হিরের গায়ে লাগলো। নবাব স্তব্ধ হয়ে হিরের চোখের দিকে তাকালো। তুমি কি সবসময় আমার সব কিছুতে ভাগ বসাতে চাও হির? আমি ভাগ বসাই না, আমি অধিকার নিতে জানি, তুমি তো কেবল হুকুম করতে জানো। নবাব হুট করে তোয়ালেটা ছেড়ে দিল। হির টাল সামলাতে না পেরে পেছনের দেওয়ালে গিয়ে ঠেকলো। নবাব এক পা এগিয়ে এসে হিরের খুব কাছে গিয়ে থামলো। অধিকার পাওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। যাও, আগে জঙ্গলিগিরি বাদ দিয়ে মানুষে এসো। নবাব ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তার মনের কোণে তখনও হিরে সে রাগী চোখের প্রতিচ্ছবি ভাসছে। সে নিজেকে নিজে বোঝাচ্ছে, না, আমি ওকে মোটেও ভালোবাসি না, আমি শুধু ওকে একটু সোজা করতে চাই। রাজিয়া বেগম আজ যে ধরেছেন তিনি হিরের হাতের খাবার খাবেন না। শায়লা নিজের হাতে সালাদ বানিয়েছে। নবাব টেবিলে বসে ল্যাপটপ দেখছিল। নবাব দেখো, তোমার জন্য আমি স্পেশাল ডায়েট সালাদ করেছি। এই কাদা মাখামাখির পর তোমার শরীর ঠিক রাখা দরকার। হির এক বড় বাটি ভর্তি গরম গরম ডাল আর আলু ভর্তা নিয়ে এলো। নবাবের পছন্দের খাবার। নবাব ল্যাপটপ থেকে চোখ তুলে সালাদের দিকে, তারপর হিরের আলু ভর্তার দিকে। শাইলা, সালাদটা ওদিকে রাখো, আজ আমার একটু দেশি খাবার খেতে ইচ্ছা করছে। কাদার মধ্যে পড়ার পর তো শরীর গরম রাখা দরকার। মনে মনে হাসলো। সে জানতো নবাব কোনোদিন স্বীকার করবে না যে সে হিরের হাতের রান্নার ভক্ত। না নবাব সাহেব, আলু ভর্তা বেশি করে খাও, বুদ্ধি তো আলুর মতোই গোলমাল হয়ে গেছে, তাই এগুলোই তোমার জন্য সেরা।
নবাব আর চোখে হীরের দিকে তাকালো। হীর তখন শায়লাকে পাশ কাটিয়ে নবাবের পাতে ডাল ঢেলে দিচ্ছে। নবাবের আঙ্গুলের সাথে হীরের আঙ্গুলের একটু ছোঁয়া লাগলো। নবাব চট করে হাত সরিয়ে নিল, কিন্তু তার চোখে অন্যরকম এক ঝিলিক। রাতের ঘরে এসি চলছে না, বৃষ্টির কারণে আবহাওয়া বেশ ঠান্ডা। নবাব দেখলো হীর পাতলা একটা চাদর গায়ে দিয়ে কাঁপছে। নবাবের খুব ইচ্ছে হলো নিজে মোটা কম্বলটা ওকে দিয়ে দিতে, কিন্তু সে ভাবলো আমি দিলে তো ভাববে আমি গলে গেছি। সে কম্বলটা নিয়ে হীরের দিকে ছুঁড়ে মারল। এই নাও, তোমার কান্নাকাটি আর কাঁপাকাঁপিতে আমার ঘুম আসছে না, ওটা গায়ে দাও আর চুপ থাকো। দয়া দেখাচ্ছেন নাকি? দয়া না, ইনভেস্টমেন্ট। তুমি অসুস্থ হলে আমাকে আবার কেয়ারটেকার হতে হবে, সেই ভয়ে দিচ্ছি। হীর কম্বলের ভেতর মুখ লুকিয়ে হাসলো। সে জানে এ লোকটা মুখে যাই বলুক মনের ভেতরটা মনের মতো নরম হতে শুরু করেছে। নবাব অন্ধকারের দিকে তাকিয়ে ভাবছে, কেন ওকে আজ এত মায়াবী লাগছে? না, কাল সকালে উঠেই আবার ঝগড়া শুরু করতে হবে, নয়তো ও আমার মাথায় চড়ে বসবে। পরের দিন শায়লা আর রাজিয়া বেগম মিলে শেষ চালটি চালেন। তারা হীরকে মিথ্যা কথা বলে শহরের নির্জন এক গোডাউনে পাঠালেন, এই বলে যে নবাব সেখানে কোনো বিপদে পড়েছে। হীর কিচ্ছু না ভেবেই পাগলের মতো সেখানে ছুটে গেল। কিন্তু সেখানে গিয়ে সে দেখল নবাব নেই, বরং শায়লার ঠিক করে কিছু ভাড়াটে গুন্ডা তাকে ঘিরে ধরেছে। নবাব বাড়িতে ফিরে যখন শুনল হীর একাই ওই বিপজ্জনক এলাকায় গেছে, ওর কলিজাটা যেন শুকিয়ে গেল। সে পাগলের মতো গাড়ি ছুটিয়ে সেখানে পৌঁছালো। দেখল গোডাউনের এক কোণে হীরকে বেঁধে রাখা হয়েছে আর আগুন লেগেছে চারিদিকে। হীর, আমি আসছি। নবাব নিজে জীবনে পরোয়া না করে আগুনের ভেতর ঝাঁপিয়ে পড়ল। গুন্ডাদের সাথে মারপিট করে যখন সে হীরকে উদ্ধার করলো, তখন হীর ধোয়ায় পেরাই অজ্ঞান। নবাব হীরকে কোলে করে বাইরে নিয়ে এলো। হীরের নিঃশ্বাস পড়ছে না দেখে নবাবের দু চোখ বেয়ে অঝরের ধারায় জল নামলো। যে নবাব কোনোদিন কাঁদেনি, সে আজ হীরের নিথদেহ জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। হীর, চোখ খোলো প্লিজ। তুমি ঝগড়া করো, আমাকে গালি দাও, তাও কথা বলো, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি স্বীকার করছি হীর, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি না থাকলে এই নবাবের কোনো অস্তিত্ব নেই। ফিরে এসো হীর। নবাবের চোখের গরম জল হীরের গালে পড়তে হীরের জ্ঞান ফিরল। সে পিট করে চোখ মেলে দেখল নবাবের মুখটা কান্নায় লাল হয়ে আছে। হীর দুর্বল হাতে নবাবের মুখটা ধোলো। নবাবের কান্নামাখা মুখ দেখে হীরের চোখেও জল এলো। ওরে আমার কান্নাকাটির নবাব, আপনিও তাহলে কাঁদতে পারেন? আমি তো ভাবছিলাম আপনি পাথরের মূর্তি। নবাব আর এক মুহূর্ত দেরি করলো না, সে হীরকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। চারিদিকে সব ইগো, সব দেওয়াল মুহূর্তে ভেঙে গেল। হ্যাঁ, আমি কাঁদি, তোমাকে হারানোর ভয়ে আমি মরে যাচ্ছিলাম। আই লাভ ইউ হীর, আই রিয়েলি লাভ ইউ। আমিও তোমারে ভালোবাসি রে জেদি পাথর, তোরে ছাড়া আমার ঝগড়া করার মানুষ কই পাবো? দুজনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরল। এক অপার্থিব শান্তি তাদের ঘিরে ধরল। নবাব যখন হীরকে নিয়ে বাড়িতে ফিরল, তার চোখে তখন আগুন। সে শায়লাকে সব জানিয়ে দিল। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হও শায়লা, আর কোনোদিন যদি আমার হীরের দিকে নজর দাও তবে নবাবের আসল রূপ দেখবে। শায়লা নিজের অপমান সইতে না পেরে চিরকালের জন্য তাদের জীবন থেকে বিদায় নিল। রাজিয়া বেগম নিজের ছেলের এই পাগলামি দেখে বুঝতে পারলেন এই হীরাকে ছাড়া সে তার ছেলে বাঁচবে না। তিনি বাধ্য হয়ে হীরের হাতে ঘরের চাবি তুলে দিলেন। বৌমা, তুমি আসলেও হীরা। আমার ছেলেকে তুমি বদলে দিয়েছো, আজ থেকে এইবারই তোমার। সবাই ভাবলো এবার হয়তো তারা শান্তিতে থাকবে, কিন্তু মাত্র 2 মিনিট পরে। এই যে নবাব সাহেব, ভালোবাসা তো স্বীকার করলেন, এখন এই আগুনের ধোয়া মাখা শার্টটা খুলে ফেলেন, ঘর ময়লা হচ্ছে। আর ওই যে আমার শাড়িটা কাল ছিঁড়েছেন, ওইটা কালকের মধ্যে নতুন চাই। শুরু হয়ে গেল? মাত্র 2 মিনিট আগে আমি তোমার জন্য কাঁদলাম, আর এখন তুমি আমাকে ঝাড়ুদার বানাচ্ছ। আর শাড়ি, ওটা তো তুমি টান দিয়েছিলে। কি আমি টান দিছি? মিথ্যেবাদী নবাব, আজ আপনার কপালে করল্লার রস আছে। করল্লার রস? তুমি একটা ডাইনি। আমি কেন যে তোমাকে বাঁচাতে গেলাম, আমার তো ওই আগুনই ভালো ছিল। তাহলে যান, আবার গিয়ে আগুনে বসেন গে। নবাব আর হীর আবার বালিশ নিয়ে মারামারি শুরু করলো। রাজিয়া বেগম ওপাশ থেকে কপালে হাত দিয়ে বিড়বিড় করলেন, খোদা, এরা মরবেও মনে হয় ঝগড়া করতে করতে।
নবাব আর হীরের এই যুদ্ধ কোনোদিন থামবে না, কারণ তাদের ঝগড়াটাই তাদের ভালোবাসার ভাষা। নবাবের ইগো আর হীরের তেজ মিলেমিশে এক হয়ে রইল এই শহরের অট্টালিকায়, যেখানে এখন রাজত্ব করে এক জঙ্গলি রানী আর তার নবাব রাজা।